আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আজকের বিশেষ পর্ব আয়োজকে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ আমরা এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই বিষয়টির বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব। আমাদের সাথে অতিথি রয়েছেন, আমি কিছুক্ষণের মধ্যেই তার সাথে পরিচয় করিয়ে দেব। তবে তার আগে এই পর্যায়ে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, আমরা প্রথমেই বরাবরের মতো অনুরোধ করে থাকি যে লাইভটি আপনারা শেয়ার করে নেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি ইতিমধ্যে আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখেছেন, আর সেটি হচ্ছে ইউকেতে কেয়ার ভিসার যে সুযোগ দেওয়া হয়েছে কেয়ার ওয়ার্কার হয়ে যারা আসতে চান তাদেরকে আমরা পরিষ্কারভাবে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই ভিসাটি কেন কিভাবে পেতে পারেন আপনারা, এবং এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা করব। তবে আসুন প্রথমেই আমরা আজকে আমাদের অতিথির সাথে পরিচয় হই। আমার সাথে আজকে রয়েছেন লন্ডনস্থ নেক্সট বেজ ট্রেনিং সেন্টারের সম্মানিত সিইও এবং এই বিষয়ে স্পেশালিস্ট, সেই সাথে তিনি ক্রাইম সিন রিসার্চার্স তার ব্যক্তি জীবনে কর্মজীবনে, জনাব মাহমুদ সাহেব। জনাব মাহমুদ, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ মাহমুদ ওনার সম্পূর্ণ নাম। আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে এই পর্বে। আপনি কেমন আছেন এবং আপনার আরেকটু পরিচয় তুলে ধরেন। আমি চাইব তুলে ধরার জন্য আপনার। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম সকলকে, যারা যেখানে বসে আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আব্দুল্লাহ মাহমুদ, আমি নেক্সট ট্রেনিং এর সিইও, ফাউন্ডার এবং সিইও। নেক্সট ট্রেনিং মূলত স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস, জবস রিক্রুটমেন্ট এবং ট্রেনিং সার্ভিসেস প্রোভাইড করে থাকে। আপনারা অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না তাদের জানার জন্য বলছি। অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আমি ক্রাইম সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং ক্রাইম সায়েন্সের রিসার্চার। সাথে সাথে যে কাজগুলো করছি, বাংলাদেশি স্টুডেন্টদের স্পেশালি তাদেরকে ইউনাইটেড কিংডম তাদের নেক্সট স্টেজ ডেভেলপমেন্টের জন্য আমরা প্রমোট করি। আমরা কাজ করি বাংলাদেশি স্টুডেন্টদের নিয়ে। বাংলাদেশি স্টুডেন্ট যারা এদেশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যান, তাদের সর্বাত্মক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি যারা জবের জন্য চেষ্টা করছেন, তাদেরকে জব সাপোর্ট প্রোভাইড করার চেষ্টা করি। এছাড়া আমাদের ট্রেনিং সার্ভিসেস আছে যা স্টুডেন্টদের ওন ডেভেলপমেন্টে সাহায্য করবে, তাদের ফিউচারকে সিকিউর করার জন্য। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটু বলে দিচ্ছি যে আজকের এই পর্বটি আমরা দুটি সেগমেন্টে ভাগ করেছি। প্রথম সেগমেন্টে আমরা যে ইউকে ওয়ার্কার ভিসা যেগুলো, সেই সম্বন্ধে ওনার থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা তাকে প্রশ্ন করব। এই সংক্রান্ত আপনাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বা অভিমত থাকলে বা কোনো কিছু জানতে চাইলে আপনারা আমাদের ইনবক্সে লিখে পাঠাতে পারেন, এবং অনুষ্ঠানে এক পর্যায়ে আমরা একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিব স্ক্রিনের মধ্যে। সরাসরি চাইলে সেই নাম্বারটিতে আপনারা ফোন করে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নটি বা কোনো মতামত অভিমত থাকলে সেটি জানাতে পারেন। যারা ইউকেতে থাকেন তাদের জন্য এই নাম্বারটি সরাসরি চাইলে আপনারা কল করতে পারেন, আর ইউকের বাইরে থেকে হোয়াটসঅ্যাপে যোগ করে তারপর আমাদের সাথে আপনারা সংযুক্ত হতে পারেন। তো প্রথম সেগমেন্টে আসুন আমরা আলোচনা করব যে ওয়ার্কার ভিসা নিয়ে, কেয়ারার ওয়ার্কার ভিসা নিয়ে, এবং দ্বিতীয় সেগমেন্টে যেটি থাকবে সেটি হচ্ছে যে ইউকেতে আসতে হলে স্টুডেন্ট হিসেবে কোন কোন কোর্সগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো মনোনিবেশ করা প্রয়োজন, এই সংক্রান্ত বিভিন্ন কোর্সের বিস্তারিত নিয়ে আলোচনা করব, এবং আলোচনা আব্দুল্লাহ মাহমুদ নিজেই করবেন ইনশাল্লাহ। তো আব্দুল্লাহ মাহমুদ, আমরা চলে যাচ্ছি আপনাকে প্রথমেই যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এই যে কোর্সটি এখন ইন্ট্রোডিউস করা হয়েছে, এটার বিস্তারিত আমি আপনার থেকে জানতে চাইবো যে ইউকেতে হঠাৎ করে এই ধরনের একটি সুযোগ, এটা বলতে হবে অনেক বড় সুযোগ, সারা বিশ্বে এবং তৃতীয় বিশ্বে যে সমস্ত দেশগুলোতে স্টুডেন্টরা যেভাবে হামাগুড়ি দিয়ে আসা শুরু হয়েছে, সেই সাথে সাথে এভাবে হেলথ ওয়ার্কার নিয়ে আসার জন্য কেন হঠাৎ করে এত প্রয়োজন পড়লো, এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি আসলে, প্রথমে আমরা এটা জানতে চাইবো আপনার থেকে। কারণ অনেকেই এই প্রশ্নগুলো করছেন, যে অনেকেই হয়তো অথেন্টিসিটির ব্যাপারটাও রয়ে গেছে, তো এটা একটু ক্লিয়ার করবেন প্লিজ। সো হেলথ এন্ড কেয়ার ভিসা, এই ভিসাটা কিন্তু নতুন কিছু না। এই হেলথ এন্ড কেয়ার ভিসা আগে থেকে আছে। হেলথ এন্ড কেয়ার ভিসাটা বেসিক্যালি যেটা আগে ছিল ফর হেলথ কেয়ার প্রফেশনালস, ডক্টর, নার্সেস, অ্যাডাল্ট নার্সিংস বা অ্যাডাল্ট কেয়ার সেক্টর বা হেলথ কেয়ার প্রফেশনালসদের জন্য, যারা দেশে আসতে পারতেন, এসে এনএচএস বা এনএচএস এর সাপ্লায়ার অথবা কেয়ার সেক্টরে জব করতে পারতেন অ্যাজ এ স্কিল ক্যাটাগরি ছিল। তো ব্রেক্সিট এবং কোভিড এর কারণে
যে শর্টেজ দেখা দিয়েছে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে, এবং এটা একটা সিভিয়ার প্রেশার তাদের জন্য, যে যারা ইউকের বাইরে থাকেন, যারা দেশে কাজ করবেন, তাদের একটা লিগ্যাল ওয়ার্ক পারমিট লাগে। এটা ধরে রাখার জন্য যে ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে, এই ক্রাইসিসের কারণে এই শর্টেজটাকে তারা কাভার করতে 12 মাসের একটা টেম্পোরারি কেয়ার ভিসা, যেটা বলছে তারা কেয়ার অ্যাসিস্ট্যান্ট বা কেয়ার প্রোভাইডার, হোম কেয়ার, এই সেক্টরটাকে তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে ফর 12 মান্থ পিরিয়ড। এই জিনিসটা তারা ইন্ট্রোডিউস করবে, এখনো করে নাই। এ ব্যাপারে একটা শুধু প্রেস রিলিজ এসেছে, সম্পূর্ণ গাইডেন্স এখনো আসে নাই। অবশ্যই এটা একটা সুন্দর সুযোগ যারা হেলথ কেয়ার প্রফেশনে আছে তাদের জন্য। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আবার তাদের অবগতি জানাচ্ছি আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি সুযোগ এসছে, সেই সুযোগটি নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন আব্দুল্লাহ মাহমুদ, নেক্সট স্টেজ ট্রেনিং এর সিইও। আমাদের বিষয়বস্তু হচ্ছে কেয়ারার ভিসা, কিভাবে আপনারা সহজে এই ভিসাটি সম্পর্কে জানতে পারেন, কিভাবে আপনারা নিজেদেরকে এই ভিসা নিয়ে এখানে নিয়ে আসতে পারেন বা চলে আসতে পারেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তবে আমরা চাইবো আমাদের লাইভটি শেয়ার করার জন্য। আর আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। জনাব মাহমুদ, এটি আসলে এটির প্রয়োজনীয়তা আপনি বলেছেন এবং এটি ব্যাকগ্রাউন্ড বলেছেন। এই ভিসাটি আপনি বলেছেন যে এখানে 12 মাসের, আমরা এখান থেকে শুরু করি আপনার কথা থেকে, যে যখন এটি 12 মাসের বললেন, তো 12 মাসের পরে কি হবে, এ ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? এখন ধরেন এভাবে হয় আমাদের সমাজে, যে কেউ চলে আসলো এখানে, তাকে কি 12 মাস পর চলে যেতে হবে, নাকি এর পিছনে আর অন্য কোনো কিছু থাকতে পারে? সো এখানে মিনিমাম পিরিয়ড 12 মান্থ যেটা বলেছে, 12 মান্থের জন্য ভিসাটা তারা দেবে। আমি যে সঠিক গাইডেন্স এখনো আসে নাই, কিন্তু আগের যে আমাদের সোশ্যাল ওয়ার্কার এবং সোশ্যাল কেয়ার ভিসাটা ছিল, সেখান থেকে যদি আমরা দেখি, এটা যেহেতু তারা স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরিতে অ্যাড করছে, সো স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে 5 বছর পর্যন্ত সেম এমপ্লয়ারের আন্ডারে আপনি যদি জব করেন, তারপরে এখানে সেটেল হওয়ার একটা সুযোগ তারা আগে থেকেই করে রেখেছে। সো আপনি এক বছরের জন্য ভিসা হইলেও পরবর্তীতে এটা এক্সটেন্ডেবল, আপনারা এক্সটেন্ড করতে পারবেন। কিন্তু যারা আপনারা আসছেন সরাসরি, এখন যেহেতু বলেছে যে কোনো ধরনের প্রিভিয়াস কোয়ালিফিকেশন বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স লাগবে না কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে, কেয়ার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা আসার পর অবশ্যই আপনাদের ট্রেনিং গুলোকে আপ টু ডেট করতে হবে। স্কিল ক্যাটাগরিতে যে ট্রেনিং গুলো করতে হয় কেয়ার আর কেয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য, যে কোর্স গুলো করতে হবে, অবশ্যই কমপ্লিট করতে হবে সেগুলো। এবং আপনার যে ইংলিশ রিকোয়ারমেন্ট, এটাকে আপ টু ডেট রাখতে হবে। রাখার পর আপনি অবশ্যই এটাকে এক্সটেন্ড করতে পারবেন। এটা এক্সটেন্ড করলে হয়তো 5 বছর পর সেটেল হওয়ার সুযোগ পাবেন। এটা আমার মনে হয় ধন্যবাদ। এখনো এটা পুরোপুরি কোনো গাইডেন্স আসে নাই, আসবে। আচ্ছা, এখানে যদি প্রশ্ন আপনাকে করি, আপনি বলছেন যে ইংলিশ কোর্সের কথা বলেছেন এখানে, তো ইংলিশ কোর্স বলতে কি ধরনের কোর্স? অনেকগুলো কোর্সের নামই তো রয়েছে, এটার কি কোনো স্পষ্ট কোনো কিছু বলা হয়েছে যে এই কোর্স বা এই লেভেলের কোর্সের প্রয়োজন? ইংলিশের ক্ষেত্রে যেটা বলেছে, যে ইংলিশ যে টেস্ট গুলো আছে, জি। সিকিউর, যেটা বলে সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, SELT, হুম। এর অ্যাপ্রুভ প্রোভাইডার যারা, তাদের যে কোর্স গুলো, যেমন হইতে পারে IELTS, অথবা হইতে পারে পিয়ারসন, অথবা হতে পারে ইংলিশ সার্টিফিকেট কোর্সেস, এই যেগুলো আছে, গাইডেন্সটা আপনারা সম্পূর্ণ পাবেন হোম অফিস UKVI বা হোম অফিসের ওয়েবসাইটেই, যে তাদের অ্যাপ্রুভড ইংলিশ টেস্ট সেন্টার কারা কি কি আছে, কোন টেস্ট গুলো তারা অ্যাপ্রুভ করছে। এই টেস্ট গুলো অবশ্যই তাদের অ্যাপ্রুভ, UKVI অ্যাপ্রুভড হইতে হবে। এবং আপনাকে মিনিমাম B1 থাকতে হবে। B1টা তারা বলেছে যে B1টা বেসিক্যালি যে 4টা সেক্টর থাকে, রিডিং, রাইটিং, স্পিকিং এবং আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ, এই 4টা সেক্টরে আপনার B1 আর ইকুইভ্যালেন্ট থাকতে হবে। B1 ইকুইভ্যালেন্ট যদি আমরা বলতে যাই, সেটা IELTS এর 4 to 5, ইন বিটুইন 4 to 5। এগেন, এই ব্যাপারে সম্পূর্ণ গাইডেন্স এখনো আসে নাই, যখন আসবে আপনারা পুরোপুরি এই ব্যাপারে জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে কোর্সের বিষয়টি তিনি বলেছেন। ইনশাল্লাহ পরিপূর্ণ আপডেট যখন আসবে, আমরা আরেকটি প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে সেই আপডেটগুলো দিয়ে দেব। এখন যেই প্রশ্নটি আপনাকে করব সেটি হচ্ছে যে এই কোর্সটিতে প্রত্যেকটি, আমরা অতীতেও দেখেছি যখন রেস্টুরেন্ট ভিসা হোক বা এই ধরনের কোনো ভিসা, এগুলোতে মানুষ নিয়ে আসার জন্য, লোকদেরকে নিয়ে আসার জন্য কোনো না কোনো মাধ্যম তারা ফিক্স করে দিয়েছিল।
এই ক্ষেত্রে কি যে কেউ ধরেন আমি নিজে কি কেয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো বা ইন্ডিভিজুয়ালি কেউ করতে পারবে নাকি কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে, এটার সিস্টেমটা কি তারা দিয়েছে? সো কেয়ার ওয়ার্কার নেবার জন্য আগে থেকে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে হোম অফিস অ্যাপ্রুভড স্পন্সর হইতে হবে। স্পন্সরশিপটা লাইসেন্স আপনার হোম অফিসকে দিতে হবে, তাদের নিজস্ব যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে হবে আপনাকে স্পন্সর হইতে গেলে। আপনি যদি হোম অফিস অ্যাপ্রুভড স্পন্সর না হন, আপনি কোনো ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট করতে পারবেন না। আপনার অনুমতি নাই মানে আপনি সরাসরি পারবেন না। নো। এটার যারা যে কেয়ার প্রোভাইডার যারা আছেন তাদের যদি হোম অফিস অ্যাপ্রুভড হন বা হোম অফিসের লাইসেন্স থাকে রিক্রুট করার, তারা বলে দিবে যে একজন স্পন্সরার তারা কতজনকে রিক্রুট করতে পারবে, তার লাইসেন্সে সেটা উল্লেখ থাকবে। তো একজনের যদি অনলি 5 লাইসেন্স থাকে, তারা অনলি 5 জনকেই তারা রিক্রুট করতে পারবে বা এর বেশি করতে পারবে না। এটা মনিটর করবে হোম অফিস নিজে। প্লাস কেয়ার হোম বা কেয়ার সেক্টরে যে কোয়ালিটি, এটা মেনটেন করে কেয়ার কেয়ার হোমের কোয়ালিটি কমিশন গুলো, কেয়ার ওয়ার্কার কোয়ালিটি কমিশন। যার জন্য একটা কেয়ার হোমের লাইসেন্সের জন্য আপনার যে পরিমাণ আপনার নিজস্ব অবশ্যই যোগ্যতা থাকবে। একজন রেজিস্টার্ড নার্স হইতে হবে, অথবা আপনার ডক্টর হইতে হবে, অথবা আপনার কেয়ার হোমের ম্যানেজার লাগবে যে যার এই সোশ্যাল অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার সেক্টরে অ্যাটলিস্ট লেভেল 5 এর ডিগ্রি আছে। এবং অন্যান্য রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরই আপনি কেয়ার সেক্টরে বা কেয়ার হোমে বা কেয়ার ওয়ার্কার হিসাবে অ্যাজ এ কেয়ার প্রোভাইডার হইতে পারবেন। আপনি কেয়ার প্রোভাইডার হইতে পারলে হোম অফিসে গাইডেন্স দেওয়া আছে কিভাবে আপনি স্পন্সর নিতে পারবেন। এর জন্য আপনার কতদিনের পুরনো হইতে হবে আপনার কোম্পানিটা, এবং আপনি কিভাবে দিচ্ছেন এই জিনিসগুলো সব চেক আব্দুল্লাহ আপের মাহমুদ, পরে। এখানে 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 একটি প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি। আপনি বলছেন যে তাহলে বোঝা যাচ্ছে যে নতুন ভাবে স্পন্সর যারা এখন স্পন্সর নেই, মানে তাদের স্পন্সরশিপ কোনো লাইসেন্স নেই, নতুন ভাবে নেওয়া যাবে, এটি আপনি বোঝাতে চাচ্ছেন? আমি বোঝাতে চাচ্ছি যে নতুন ভাবে লাইসেন্স নেওয়া যাবে যাদের অনেক ওল্ড আচ্ছা। বিজনেস অলরেডি আছে, কিন্তু তারা এখনো যে হোম স্পন্সর লাইসেন্স নেই অ্যাপ্লিকেশন করার। বাট আপনি আজকে নতুন বিজনেস ওপেন করলেন, আজকে স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করবেন, এরকম নাও হইতে পারে। এ ব্যাপারে যে গাইডেন্স আছে সেটা আপনি ভালো করে দেখে নেবেন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আমি একটা নিউ সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আব্দুল্লাহ মাহমুদ থেকে। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এগুলো নিয়ে আলোচনা করব, অনেকগুলো বিষয় এখানে আসবে। এই পর্যায়ে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, আমরা স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। যদি কেউ ইংল্যান্ডের ভিতর থেকে অথবা বাইরে থেকে যারা ফোন করতে চান তারা হোয়াটসঅ্যাপে করতে পারেন, এবং যারা ভিতরে থেকে ফোন করতে চান তারা সরাসরি আমাদেরকে এই নাম্বারে ফোন করতে পারেন। তাছাড়া আমাদের ইনবক্স রয়েছে, কমেন্টস বক্স রয়েছে, সেখানে কমেন্টস বক্সের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের অতিথি আপনাদের প্রশ্নের জবাবগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। অনেকেই ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আরো যোগ দেবেন। আপনারা লাইভটি শেয়ার করে নেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে জানার চেষ্টা করব। আজকে যে এই কেয়ার ভিসা নিয়ে যে কথাগুলো বললেন আব্দুল্লাহ মাহমুদ, সেখানে আব্দুল্লাহ মাহমুদকে প্রশ্ন করব যে এই ভিসাগুলো প্রসেসের জন্য আমরা এজেন্সির কথা বলেছেন যে একটা স্পন্সরশিপের মাধ্যমে আসবে, এগুলা ফি গুলা কি ধরনের? কারণ কোনো কিছু তো ফ্রি নেই যারা প্রসেস করবে। এখানে কোনো ভিসার ফি সম্বন্ধে আপনার কোনো ধারণা? ভিসা ফি একটা আলাদা জিনিস। ভিসা ফিটা যেটা বলা আছে, যদি আপনার ভিসাটা less than 3 years এর হয় তাহলে ভিসা ফিজ হচ্ছে £262। এটা যদি more than 3 years হয় সেক্ষেত্রে আপনার ভিসা ফিজ হচ্ছে £464। সো এক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি, যেহেতু এটা 12 মান্থের, ভিসা ফিজটা হবার কথা £232 ফর অ্যাপ্লিকেশন। আর বাকি যে জিনিসগুলো সেটা হচ্ছে আপনার জব অফার, যেটা বা কেয়ার হোমে যে জবটা নেবেন, এটা তারা আপনার কোয়ালিফিকেশন দেখে ইন্টারভিউ এর মাধ্যমে আপনাকে সিলেক্ট করবে। এর জন্য আপনার কাউকে কোনো ধরনের পেমেন্ট করার প্রয়োজন নেই। তারা অ্যাজ এ রিক্রুটার হিসেবে আপনার কাছ থেকে কখনোই রিক্রুট করার জন্য কোনো ধরনের আর্থিক বা ফাইন্যান্সিয়াল ভাবে লাভবান হইতে পারবে না। তারা রিক্রুট করবে বেস্ট এবং পটেনশিয়াল ক্যান্ডিডেটকে। এই ক্যান্ডিডেটের রিক্রুটমেন্ট প্রসিডিওর, এই প্রসিডিওরে কারো থেকে টাকা নেওয়ার কোনো অবকাশ নেই, কোনো ফাইন্যান্সিয়াল লেনদেনের কোনো অবকাশ নেই। এরপরে ভিসা ফিস যেটা, সেটা আপনার পে করতে হবে। যে মেইনটেনেন্স ফান্ডটা £1,270, এই মেইনটেনেন্স ফান্ডটা আপনার দেখাইতে হইতে পারে যখন আপনি ইনিশিয়ালি দেশে আসবেন।
অথবা আপনার যদি স্পন্সর সেই মেইনটেনেন্স ফান্ডের জায়গাটা মানে ফর্মটা ফিল আপ করে দেন, আপনার স্পন্সর মানে আপনার এমপ্লয়ার যদি আপনাকে বলেন যে না তারা আপনার মেইনটেনেন্সটা প্রোভাইড করবেন, সেক্ষেত্রে আপনার অন্য কোনো কিছু দেখাবারই দরকার নেই। জব অফারটা মেইন, জব অফার পাইলে আপনি সরাসরি ভিসার অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ। আচ্ছা, তাহলে এই ভিসে যারা আসছে বাংলাদেশ থেকে রিক্রুইট হয়ে, নিশ্চয়ই সেখানে বেতনেরও একটা বিষয় থেকে গেছে। এখানে কি হোম অফিস থেকে এই ধরনের কোনো ডিক্লারেশন এসছে যে এই ভিসায় আসলে এই পরিমাণ বেতন হতে হবে, মিনিমাম এইটা হবে, এ ধরনের কোনো ইঙ্গিত আছে এখানে? জি অবশ্যই আছে। যেটা বলা হয়েছে যে মিনিমাম স্যালারি যেটা হতে হবে সেটা হচ্ছে 20,480 পাউন্ড, 20,480 পাউন্ড মিনিমাম তাদের ওয়েজেস হইতে হবে। আর এই জিনিসটা যেটা এসেছে মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি থেকে, তারা অ্যাড করতে বলেছে যে কেয়ার সেক্টরের হোম কেয়ার অ্যাসিস্ট্যান্ট বা হোম কেয়ার ওয়ার্কার যারা, তাদেরকে স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে, আপনি যদি স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে আসেন আপনার বেতন ন্যূনতম যেটা মিনিমাম সেটা হবে 20,480 পাউন্ড। 20,480 পাউন্ড। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আব্দুল্লাহ মাহমুদের সাথে। আমরা আরো জানবো এই পর্যায়ে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে আমরা বলছি আমরা আজকে ইউকেতে যে আমরা যারা ফোন করার চেষ্টা করছেন, আমরা একটু অনুরোধ করব কিছুক্ষণ পরে ফোন করার জন্য, যেহেতু আমরা এখনো ফোন নেওয়ার জন্য প্রস্তুতি নেইনি। আমরা কিছু সময়ের জন্য ফোন নাম্বারটি হাইড করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন, আপনারা জানেন যে গত কয়েক বছর থেকে স্টুডেন্টরা, বিশেষ করে বাংলাদেশ থেকে অসংখ্য স্টুডেন্ট এসেছেন লেখাপড়া করার জন্য। আরও সুযোগ রয়েছে। তার উপর এখন করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় এসেছে। এই সময়টিতে ইউকে সহ সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে অনেক ধরনের ধস নেমে এসেছে, বিশেষ করে যারা হেলথ কর্মী রয়েছেন, কেয়ারার রয়েছেন, তাদের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই প্যান্ডেমিকের সময় দুটি কারণে আসলে এখানে কেয়ার ওয়ার্কারের প্রয়োজন হয়ে পড়েছে। একটি হচ্ছে যে প্যান্ডেমিকের কারণে সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন মনে করছে এদেশের গভর্নমেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে 2-4 বছর আগে এখানে যে ব্রেক্সিট হয়ে গেল, ব্রেক্সিটের কারণে কিন্তু যারা আগের কেয়ার ওয়ার্কার ছিল তারা অনেকেই তাদের ভিসার কারণে হোক বা যে কোনো প্রশাসনিক কারণে হোক, যেভাবে হোক তারা আসতে পারেনি ফিরে। অনেকের ভিসা বাতিল হয়ে গেছে, আর অনেকে বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে গেছে। তো এটা বুঝতেই পারছেন, এটা একটা মহা সুযোগ এসেছে। তো আপনারা যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে যারা আসতে চান, তারা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন এবং যে সমস্ত অথেন্টিক ওয়েবসাইট আছে সেগুলোতে আপনারা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টাও করবেন। আমরা চেষ্টা করব আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে কিছু লিঙ্ক দিয়ে দিতে। তো আমি আব্দুল্লাহ মাহমুদকে জিজ্ঞেস করি, আব্দুল্লাহ মাহমুদ, এই যে ফিজ বা এগুলোর জন্য স্পেসিফিক কোনো লিঙ্ক আপনি বলবেন নাকি? কোন সাইটে গেলে এই সমস্ত পাওয়া যাবে? অবশ্যই gov.uk এই ওয়েবসাইটটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক। এখানে আপনি সমস্ত ইনফরমেশন পাবেন gov.uk তে গেলে। gov.uk ইউকের অফিসিয়াল সাইট, যেখান থেকে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে কি কি লাগবে, ভিসার ওভারভিউ কি 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 ডকুমেন্ট রিকোয়ার্ড, ইংলিশ রিকোয়ারমেন্ট কি হইতে হবে, ভিসা অ্যাপ্লিকেশন ফিস কত, এ ব্যাপারে জানতে পারবেন। স্পন্সরশিপ লাইসেন্স কি, স্পন্সরশিপ লাইসেন্সে লাইসেন্স স্পন্সর আর কে কে, তারা সব ওই gov.uk লিস্টে তারা প্রোভাইড করেছে। সো আপনার প্রোভাইডার gov.uk তে শর্টেজ অকুপেশন লিস্টের প্রোভাইডার কিনা, মানে তারা রিক্রুট করতে পারবে কিনা, এই ব্যাপারটা আপনি gov.uk ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন সরাসরি, অন্য কারো হেল্পের ধন্যবাদ। প্রয়োজন হবে না। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ। আমরা আসলে আরেকটু সহজ করার জন্য সুপ্রিয় দর্শক, আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো ইনশাল্লাহ আজকে দিয়ে দেবো। যারা এই পর্যায়ে দেখছেন, আমরা দেখছি অনেকেই অনেক কমেন্টস আসছে আমাদের। আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্নগুলো নিব। আমরা কিছুটা শুনে নিচ্ছি আব্দুল্লাহ মাহমুদ থেকে। আব্দুল্লাহ মাহমুদ, এই ভিসা সংক্রান্ত ওভারঅল আর আপনি কোনো কিছু বলতে চান কিনা, যে আসলে এটিতে যেটি আমরা শুরুর দিকে জানতে পারলাম যে 12 মাস। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই এটা ভাবছেন যে এটা কি শুরু হয়ে গেল, না কবে শুরু হবে, কবে নাগাদ শুরু হবে, এই সংক্রান্ত কি তথ্য? অনেকেই বলছেন যে শুরু হয়ে গেছে, আবার অনেকেই বলছেন যে না, এখন এই ধরনের কোনো কিছু, এটা জাস্ট একটা ড্রাফট। আপনি এটা এটা কিভাবে এটা বলেন? যদি এটা যদি আপনি gov.uk এর ওয়েবসাইটে দেখেন যে কেয়ার স্টাফের যে শর্টেজটা আছে জি। অকুপেশন লিস্টে, প্যান্ডেমিকের প্রেশারটাকে রিলিফ করার জন্য অ্যাড করা হবে ফর 12 মান্থ। এটা কিন্তু একটা শর্ট টার্ম সলিউশন, এটা লং টার্ম সলিউশন না। 12 মাসের জন্য আসলো,
তারা যদি পার্মানেন্ট না হয় বা পার্মানেন্টলি কাজ না করে, এই শর্টেজটা কিন্তু রিকভার হবে না। এবং এক্ষেত্রে এই বুস্ট করার জন্য এই যে প্রবলেমগুলো, ওয়ার্কফোর্স রিক্রুটমেন্টটাকে বুস্ট করার জন্য গভর্নমেন্ট কিন্তু ঘোষণা দিয়েছে কমপ্লিমেন্টারি যে তারা ইনভেস্ট করবে 462.5 মিলিয়ন পাউন্ড তারা ইনভেস্ট করবে জাস্ট এই রিক্রুটমেন্টের পারপাসে। এটা যদি এখানে আপনার ওয়েবসাইটে এখানে যান আপনি এখানে দেখে এখানে নিতে পারবেন। আব্দুল্লাহ মাহমুদ, এখানে আমি একটু আপনার থেকে আরেকটু বিস্তারিত জানতে চাইবো। এই যে 462 পয়েন্ট কত এই এই মিলিয়ন পাউন্ডটা কিসে ইনভেস্ট করবে এবং কি এই ইনভেস্টটা আসলে এই ভিসার সাথে সম্পৃক্ত কোন সাইডে যাবে, কিভাবে করবে? এখানে এটা আমাদের যারা আসবেন তারা কি এর থেকে লাভবান হবেন নাকি কি এটা আসলে এই বিষয়টা কি? এই ইউকেতে যেহেতু জব সেক্টরে এখন স্পেশালি স্কিল ওয়ার্ক ক্যাটাগরিতে অনেক শর্টেজ দেখা দিয়েছে, শুধু শুধু সেটা কেয়ার, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারে না, আরো অন্যান্য সেক্টরে ব্যাপক শর্টেজ দেখা দিয়েছে, যেখানে হয়তো ওয়ার্কার আছে বাট যে স্কিলটা প্রয়োজন সেই স্কিল ওয়ার্কার গুলো নাই। এই স্কিল ওয়ার্কারকে রিক্রুট করার জন্য গোটা ওয়ার্ল্ড ওয়াইড এবং এই ইকোনমিটাকে ব্যালেন্সে আনার জন্য তারা রিক্রুটমেন্ট সেক্টরে ফাস্ট ট্র্যাক ভিসাস এবং অন্যান্য খাতে এই ব্যয়টা করবে, যাতে এই শর্টেজ যে আছে অকুপেশনে এইটা তারা কাভার করতে পারে এবং ইকোনমিকে চালাইতে পারে। আবার নর্মালি প্যান্ডেমিকের কারণে এবং ব্রেক্সিটের কারণে যে জিনিসগুলো আমরা ফেস করছি সব সেক্টরে, যে স্কিল ওয়ার্কার এর অভাব, এই স্কিল ওয়ার্কারের যে অভাবটা এটা পূরণ করতে, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার কিন্তু সম্পূর্ণ একটা স্কিল সেক্টর। যে যার এই ব্যাপারে কোনো ধরনের কোয়ালিফিকেশন বা কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু সরাসরি, আমি যদি এক্সাম্পল দিই, ডক্টরের কাজ কিন্তু ডক্টর ছাড়া অন্য কাউকে দিয়ে হবে না। নার্সিং এর কাজটাও সেম। অ্যাডাল্ট কেয়ার এবং সোশ্যাল কেয়ার, এই অ্যাডাল্ট কেয়ার এবং সোশ্যাল কেয়ার বিভিন্ন ধরনের হইতে পারে। এরা যেহেতু বলেছে এনএচএস সাপ্লায়ার্স এবং অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার সেক্টরে, তো আমি যদি সোশ্যাল কেয়ার ডোমেস্টিক কেয়ার সেক্টরে বুঝি, এটা কিন্তু ডোমেস্টিক বলতে বোঝাচ্ছে তারা অনেক ক্লায়েন্ট আছে যেরকম ডিস্ট্রিক্ট নার্সেসরা তারা বিভিন্ন বাসায় যে কেয়ার প্রোভাইড করে ভার্নারেবল পিপলদের, অনেক এল্ডারলি, কারো হয়তো ডাইমেনশিয়া, আরো নানা ধরনের ফিজিক্যাল হেলথ প্রবলেম অথবা মেন্টাল হেলথ প্রবলেমের তারা শিকার, তাদের কেয়ারের প্রয়োজন হয়। এই সেক্টর গুলোতে স্কিল লোক না গেলে তাদের সেই কেয়ারটা প্রোভাইড করতে পারবে না। সো এই সেক্টর গুলোতে কাজ করার জন্য মানুষের অভাব দেখা দিয়েছে, কারণ স্কিলডের জন্য যে জিনিসটা দরকার, আপনার কোয়ালিফিকেশন দরকার, আপনার ট্রেনিং দরকার, এই জিনিসগুলোতে অনেকে ফোকাস না করে আগে যেটা এটা নন স্কিলের আন্ডারে ছিল, সো কেয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য আপনার তেমন কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন ছিল না। এখনো সেটা নেই, কিন্তু যখন আপনি একটা ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট করবে তাদের একটা ন্যূনতম কেয়ার সেক্টরের সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বেসিক যে ট্রেনিং গুলো এগুলো কমপ্লিট করা থাকলে তাদের তো কমিউনিকেট অ্যাট দ্য এন্ড এসে ইংলিশ এনভায়রনমেন্টে থাকবে যখন, ইংলিশেই করতে হবে। সো ইংলিশটাকে অবশ্যই ডেভেলপ করতে হবে, সাথে যে কোর্স গুলো আছে সেই কোর্স গুলো কমপ্লিট করতে হবে। কোর্সের যদি লিস্ট আপনারা চান আপনারা হোম অফিসের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন যে একজন স্কিল কেয়ার ওয়ার্কার বা সোশ্যাল ওয়ার্কার হইতে আপনার কি কি কোয়ালিফিকেশন লাগবে, ইউনিভার্সিটি কি কি ডিগ্রি আপনারা করতে পারবেন এবং কিভাবে করবেন। একজন ডক্টর হইতে যেরকম বাংলাদেশ থেকে এমবিবিএস করতে হয়, এমবিবিএস করে আসার পরও কিন্তু এদেশ থেকে প্লাব কমপ্লিট না করলে আপনি ডক্টর হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন না ইউকেতে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনি ডক্টর হিসেবে দেশে এসে প্লাব কমপ্লিট করে আপনাকে জিএমসি রেজিস্ট্রার হবার পরে এদেশে আপনি ডক্টর হিসেবে এনএচএস জব করতে পারছেন। তো এই সুযোগটা দিচ্ছে যেহেতু তাদের কেয়ার সেক্টরে লো লেভেল স্কিলদের ক্ষেত্রে এসে লোকের অভাব, এই স্কিলটাকে শর্টলি তারা কাভার করছে। কিন্তু ইন দ্য লং রান আপনি যদি এই সেক্টরে ভালো করতে চান অবশ্যই আমি বলবো যে স্পেশালাইজড যেহেতু এই সেক্টরটা, স্কিল যেটা দরকার সেই জিনিসগুলো আপনি সময়ের সাথে কমপ্লিট করে নিলে আপনি অনেক ভালো করতে পারবেন। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ। সুপ্রিয় দর্শক, আমরা আগেই বলেছি যে আপনাদের কল নিব। আমি দুঃখিত আন্তরিকভাবে, প্রথমে যে নাম্বারটি আমরা দিয়েছিলাম সেটি আসলে অন্য একটি নাম্বার, আমাদের নাম্বারটি পিন করা রয়েছে। তারপর আমি সরাসরি বলে দিচ্ছি নাম্বারটি, যদি এই মুহূর্তে কেউ ফোন করতে চান, যারা মেসেজ বক্সটি দেখলেই দেখবেন যে সেখানে পিন করা আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, যদি ইউকের বাইরে থেকে কেউ করেন তাহলে সাথে সাথে 0044 লাগিয়ে নেবেন, আর যদি সরাসরি করেন তাহলে 07470264880। প্লিজ এই নাম্বারটিতে ফোন করবেন। আগের যে নাম্বারটি স্ক্রিনের মধ্যে ছিল ভুলবশত আরেকটি নাম্বার আমি দিয়ে গিয়েছিলাম, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সুপ্রিয় দর্শক, যারা এই পর্যায়ে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন, আপনারা দেখছেন আজকে কেয়ারার ওয়ার্কার ভিসা সংক্রান্ত এই বিশেষ এপিসোডটি।
এবং আমার সাথে আজকে অতিথি রয়েছেন নেক্সট পেজ ট্রেনিং সেন্টারের সম্মানিত সিও আব্দুল্লাহ মাহমুদ। তিনি অত্যন্ত সুন্দরভাবে এই ভিসার বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। যদি এরপরও আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই তুলে ধরবেন। যারা এই পর্যায়ে এসেছেন, আমরা এই সেগমেন্টটি শেষ করার আগে সামারি করব অবশ্য, সেখানে আমরা আবার বলে দেবো যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি। এই পর্যায়ে আমি আব্দুল্লাহ মাহমুদ বলছিলেন যে আমরা আসলে এখানে একটু কনফিউজ হয়ে যাচ্ছি। তিনি অবশ্য স্পষ্ট করে বলেছেন, আমি যতটুকু শুনেছি এবং অনেকেই আজকে স্টাডি করে দেখলাম এর বিপরীত আসলে, যে অনেকেই স্কিল ওয়ার্ক বলতে অবশ্যই এটা 2020 সাল থেকে এবং বহুদিন থেকেই ইংল্যান্ডে স্কিল ওয়ার্কার দিকে নিয়ে আসা হচ্ছে, যেমন ডাক্তার বা এই নার্স বা এই ধরনের। কিন্তু এখানে এই মুহূর্তে যেটি নিয়ে আমরা আলোচনা করছি, এখানে বলা হচ্ছে যে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। এই বিষয়টা আমি আরেকবার যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন এটি একটু ক্লিয়ার করবে, খোলাসা করবেন কিনা আব্দুল্লাহ মাহমুদ ভাই, যে অনেকেই বলছেন বা এটি লেখা আছে কোনো অভিজ্ঞতার প্রয়োজন। আমরা একটা ফোন কল নিয়ে নিচ্ছি, কেউ যেন ফোন করছে, আমরা দেখি কে ফোন করছেন। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান, আপনারা ভেরি নাইস প্রোগ্রামটা আজকে কররা। আর যেটা আমরা লাগি বর্তমানে এটা সমাজের লাগি অনেক উপকার হইব। তো আপনারে এবং সিলেটি অনলাইন সহ আপনার গেস্টে জাযাকাল্লাহ খাইরান আমরা পক্ষ থেকে। আপনি নামটা হবেন, আপনি আমিনুর রশিদ ভাই? জি আমি মাশাআল্লাহ, গলা বদলে গেছে। জাযাকাল্লাহ, যে আমার একটু শরীর খারাপ দোয়া করবা। আমি যেটা জানতাম আসলাম আপনার স্পেশালি গেস্টের কাছ থেকে, আমরা তো স্পেশালি লন্ডন আওয়ার লাগি যে কোনো ভিসা বারইলে আমরা দেখা যায় একটা দালালর চক্র একটা খুব বেশি বারই যায়, বারই আমরা অনেক সময় বিভ্রান্তির মাঝে নেঙ্গি। এখন আমরা বুঝতাম কিরকম ফার্মু জেনে আসলে যে কোন কোন মানে ক্রাইটেরিয়া আছে যেটার কারণে আমরা বুঝতাম পারবো আসলে জেনে এরা দালাল কিংবা এরা কাছ থেকে আমরা বাঁচিয়ে থাকাটা ভালো হইব। তো এটা যদি একটু আমরা ক্লিয়ার করেন তেমন আর একটু আমরা অনেক উপকার হইব ইনশাআল্লাহ। নাম্বার 1 কোয়েশ্চন। সেকেন্ড কোয়েশ্চন হইল কি, এটা কিটা আমরা যারা স্পন্সর করবা, দরকার আমি যদি লন্ডন আছি, আমি যদি চাই বাংলাদেশ থেকে কাউরে স্পন্সর করিয়া আনতাম, তাহলে আমার কোনো কোম্পানি থাকা লাগবে না? আমি আমার ফ্যামিলি যেমন দরকার আমার মা বাপ আছেন কিংবা আমার দাদি আছেন, তারা লুক আফটার করার লাগিয়ে খেউরে ছাইরা আনতাম, আমি কিতা পার্সোনাল ভাবে আনতাম ফার্মুনি? যদি আনতাম চাই তাহলে আমার কত টাকা বেতন থাকতে হইব কিংবা আমার কোন কোন জিনিস থাকা লাগবে যেন আমি আমার নিজের পার্সোনাল কেয়ারের লাগি অ্যাপ্লাই করিয়া আনতাম পারবো? এটা জানাইবা প্লিজ। ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আমার অতিথি এই প্রশ্নটি শুনেছেন, আমরা যাচ্ছি পরবর্তী কলে। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন, নামটি বলুন প্লিজ এবং আপনার প্রশ্নটি সরাসরি করবেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাই, কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা সম্ভবত উনি শুনতে পাচ্ছেন না। আমরা রিকোয়েস্ট করবো যে আবার ফোন করার জন্য আমাদেরকে, ইনশাল্লাহ। তো ধন্যবাদ আমিন ভাই, আমাদের সিলেটি অনলাইনের অ্যাডমিন। আমরা আবার কলটি নেওয়ার চেষ্টা করছি। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন, নামটি বলুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে একটি কল এসছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সালাম আলম ভাই, আমি সায়াম হইয়ার বাংলাদেশ থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, সায়াম ভাই ভালো আছেন? কয়েকটা প্রশ্ন ছিল। জি আলহামদুলিল্লাহ, আমার কয়েকটা প্রশ্ন ছিল। জি বলেন। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা হেলথ কেয়ার বিষয়ে সেখানে যেতে পারি। তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের আবেদনের প্রক্রিয়াটা কি, কারণ আমরা বাংলাদেশ থেকে অনেকে আবেদন করতে চাই, বাট ভালো কোনো এজেন্সি কিংবা এজেন্সি ছাড়া ব্যক্তিগতভাবে সেখানে আবেদন করা যাবে কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন। একটাই প্রশ্ন না, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই। আমার শুধু এই প্রশ্নটাই, আবেদন করার প্রক্রিয়াটা কি, মানে কিভাবে আমরা আবেদন করতে পারি। ওকে, ধন্যবাদ। দেখতে থাকুন। আমাদের অতিথি শুরুর দিকে এটি বলেছেন, তারপর আপনাদের সুবিধার্থে আমরা আবার এই আবেদন প্রক্রিয়াটি নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা সরাসরি চলে যাচ্ছি। আমাদের দুইজন দর্শক ফোন করেছেন এবং তাদের প্রশ্নের জবাবগুলো যদিও অনেকটা দেয়া হয়ে গেছে। আমিন ভাই যে প্রশ্ন দুটি ছিল, আপনি কি প্রশ্নগুলো পেয়েছেন আব্দুল্লাহ মাহমুদ?
বিশেষ করে দুই নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমিও মনে করি। অনেকে এখানে কনফিউজ আছে যে আমরা আসলে ব্যক্তিগতভাবে, ধরুন আমার হয়তো এখানে বাবা আছে, মা আছে, দাদা দাদি কেউ বৃদ্ধ অবস্থায় আছে বা বৃদ্ধ অবস্থায় আছে, তাদের জন্য যদি একজন কেয়ারার নিয়ে আসতে পারে, এভাবে ইন্ডিভিজুয়ালি আনা যাবে কি যাবে না, এটি হচ্ছে ওনার মূল প্রশ্ন। আর আগের প্রশ্নটা শুনেছেন, এই প্রশ্নগুলো জবাব দেন। আর সায়েম ভাই যেটা বলছেন যে আবেদন প্রক্রিয়াটা আবার একটু রিপিট করবেন প্লিজ। সো প্রথম কোশ্চেনের উত্তরটা দিতে গেলে এটা একদম স্পষ্টভাবে বলা আছে, যদি আপনার হোম অফিস স্পন্সরশিপ লাইসেন্স না থাকে, আপনি অ্যাপ্লাই করে কাউকে আনতে পারবেন না ইউকের বাইরে থেকে। তো কাউকে এই দেশে আনতে হলে আপনার স্পন্সরশিপ লাইসেন্স লাগবে। এই লাইসেন্সটা আপনি হোম অফিস থেকে অ্যাপ্লাই করে যদি আপনাকে লাইসেন্স দেয়, তারা বলে দিবে আপনি কয়জনকে আনতে পারবেন। তারা যদি উল্লেখ করে একজন, তাহলে আপনি একজনকে আনতে পারবেন, একের অধিক আনতে পারবেন না। স্পন্সরশিপ লাইসেন্সের কিছু ক্রাইটেরিয়া আছে এবং সেই ক্রাইটেরিয়া অবশ্যই আপনি ফুলফিল করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফিজ আছে, অ্যাপ্লিকেশন ফিজটা আপনার পে করতে হবে স্পন্সরশিপ নিতে হলে। স্পন্সরশিপ পাবার পর আপনি আপনার স্পন্সরশিপটা ফুলফিল করার জন্য জব মার্কেটে অ্যাড অথবা বিভিন্ন প্রচারণার মাধ্যমে সঠিক ক্যান্ডিডেটকে সিলেক্ট করবেন। রিক্রুটমেন্ট প্রসিডিউর যেটা বলি আমরা, রিক্রুট করবেন রাইট ক্যান্ডিডেট, এরপরে আপনি আনতে পারবেন। তো এই স্পন্সরশিপ লাইসেন্সটা ফার্স্ট। আপনাকে যদি হোম অফিস লাইসেন্স দেয় আপনি অবশ্যই পারবেন, আপনাকে যদি না দেয় তাহলে পারবেন না। হোম অফিসের স্পন্সরশিপ লাইসেন্স পেতে কি কি জিনিসের প্রয়োজন, এটা uk.gov.uk ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এই হোম অফিসের সাথে কমিউনিকেট করার জন্য একজন আপনার যেটা বলে ম্যানেজার প্রয়োজন হয়, যে বিজনেস ম্যানেজার বা যেই বলেন, যারা হোম অফিসের সাথে সব সময় কমিউনিকেট করতে থাকবে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমার মনে হয় না পসিবল এই মুহূর্তে। যদি কোনো চেঞ্জেস আসে হয়তো পসিবল হবে, হয়তো আমার জানা নেই, আপনারা এটা দেখে নিতে পারেন gov.uk থেকে। ধন্যবাদ। তাহলে দুটি প্রশ্নের জবাব আপনি দিয়েছেন। আশা করি আমাদের যারা প্রশ্নকর্তা ছিলেন, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আসলে একটি বিষয় এখানে আমি একটু বলে নিতে চাই, সেটি হচ্ছে যে এই যে ভিসার প্রক্রিয়া বা আবেদনের প্রক্রিয়া বা এই যে ভিসা যাদেরকে নিয়ে আসা হবে, এটা শুধুমাত্র একটা প্রস্তাব এসছে, এখনো পর্যন্ত এর পুরোপুরি এগুলা দেওয়া হয়নি। কিছুদিনের মধ্যে আমরা জানতে পারবো। আমরা আগের থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই কারণে যে অনেকেই হয়তো আসতে চাইবেন বা অনেকেই হয়তো এই সুবিধাটা গ্রহণ করতে চাইবেন বা নিতে চাইবেন, তাদের জন্য আগে থেকে সতর্ক থাকুন আপনারা, এবং নিজে দৃষ্টি রাখুন ইউকের বিভিন্ন ওয়েবসাইটগুলোতে, বিশেষ করে গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো যেটি কথা বলেছেন আব্দুল্লাহ মাহমুদ, uk.gov.uk, সেখানে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন তথ্যগুলো পেয়ে যাবেন। আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসার পাশাপাশি এভাবে কেয়ারার ভিসায় যদি আরো অনেকে আসতে পারেন, সেটি আমাদের ভাগ্যের জন্য ভালো, আলহামদুলিল্লাহ। তো আব্দুল্লাহ মাহমুদ, আমরা এই সেগমেন্টের একেবারে শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, সায়েম ভাই যেটা বলছিলেন সেটার জবাবটা, যে আবেদন প্রক্রিয়ার বিষয়টা আপনি নিশ্চয়ই সায়েম ভাই শুনেছেন, যে আসলে আবেদন প্রক্রিয়া সম্বন্ধে আরো বিস্তারিত এবং বিশদভাবে আপনাদেরকে জানানো হবে। আমরা প্রয়োজনে আগামী সপ্তাহে যদি কোনো আপডেট আসে, কারণ আজকে যে আপডেটগুলো আসেনি সেটা বলা যাবে না। তবে একটি বিষয় হচ্ছে যে আমিন ভাই যেটা বলছিলেন, অনেক সময় আমরা দালালের খপ্পরে পড়ে, এটা কিন্তু আমি আবারও রিপিট করতেছি। তো এই ক্ষেত্রে আসলে তেমন কোনো সুযোগ থাকবে না, যেখানে স্পন্সরশিপের ব্যবস্থা রয়েছে এবং ইউকে অ্যাপ্রুভড এজেন্সি ছাড়া ইন্ডিভিজুয়ালি হবে না, এটি আমাদের অতিথি বলেছেন। তারপরও আমি আবারও আপনাকে এই জিনিসটি ক্লিয়ার করে দিলাম। আমরা সেগমেন্টের শেষের দিকে চলে এসেছি। আমরা দ্বিতীয় সেগমেন্টে কথা বলবো, সুপ্রিয় দর্শক যারা এই পর্যায়ে আমাদের সাথে আছেন, যে দ্বিতীয় সেগমেন্টে আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো। আমাদের সাথে যিনি আছেন তিনি স্টুডেন্ট ভিসা, তার নিজেরও একটি ফার্ম রয়েছে এবং সেখান থেকে তিনিও এই প্রক্রিয়াগুলো করে থাকেন। আপনারা শেষের দিকে প্রোগ্রামে তার বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমি আব্দুল্লাহ মাহমুদকে বলবো যে আজকে এই সেগমেন্টের একেবারে শেষের দিকে যা কিছু আমরা শুরু থেকে বললাম, এগুলোকে যদি একটু সামারাইজ করেন, যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন তারা সকলে বুঝতে পারবে। আর এরই মধ্যে আপনি যখন কথা বলবেন, যদি কোনো নতুন কল আসে বা নতুন কোনো প্রশ্ন আসে, আমি একটি প্রশ্ন, আচ্ছা, আমরা ভিসা সেগমেন্টে যাওয়ার পর আমাদের ভিসা সেগমেন্টের প্রশ্নগুলো আসা শুরু হয়েছে, তো সেগুলো আমরা ভিসা সেগমেন্টে যাওয়ার পর ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো নেব। আর আমরা অনুরোধ করব সবাইকে যে আজকের এই যে অনুষ্ঠানের সাথে প্রাসঙ্গিক, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো রিলেটেড, শুধুমাত্র এই সমস্ত প্রশ্নই আপনারা করবেন। যেগুলো অপ্রাসঙ্গিক সেগুলো আমরা পরবর্তীতে প্রসঙ্গ টেনে এনে পরবর্তী কোনো এপিসোডে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। আমি চলে যাচ্ছি শেষমেশ এই সেগমেন্টের এই যে সামারাইজড
করার জন্য আব্দুল্লাহ মাহমুদকে বলবো, যাতে আমাদের যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তারা আবার শুনতে পারেন সবকিছু। আচ্ছা, আপনারা সবাই জানেন এবং আপনারা অলরেডি দেখেছেন কোভিড এর যে এই প্যান্ডেমিকের কারণে হেলথ কেয়ার সেক্টরের উপর প্রেশারটা কতখানি। এরপরে ব্রেক্সিটের কারণে এখানে লফুলি ইউ যারা কাজ করতো, ইউ মেম্বার্সরা, তারা এখন লফুলি কাজ করার জন্য পারমিশনের প্রয়োজন হয়, হোম অফিসের ভিসা বা ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়, যে কারণে একটা স্টাফ শর্টেজের সৃষ্টি হয়েছে। হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে অনেক আগে থেকেই স্কিল ওয়ার্কারের শর্টেজ ছিল, অনেক দিন থেকে এই শর্টেজটা কাভার এই জন্য করতে পারে না যেহেতু এটা স্কিল সেক্টর। আগে শুধু এটা ছিল ডক্টর, নার্সেস, অ্যাডাল্ট সোশ্যাল ওয়ার্কার্স দের জন্য বা হেলথ কেয়ার প্রোভাইডার্স দের জন্য অবশ্যই তাদের হইতো প্রফেশনাল এবং স্কিল যারা ইউকে তে আসছে অথবা আসবে, আসার পর এই এনএচএস অথবা হেলথ কেয়ার সেক্টরে তাদের জব করবে। এবং এটা স্কিল যেহেতু শর্টেজ অকুপেশন লিস্টে এবং স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে ছিল, 5 বছর পর এই ক্যাটাগরিতে সেটেল হওয়ার সুযোগ ছিল এবং এখনো আছে। সো এই ক্যাটাগরিতে তারা যেই অকুপেশনের যে সিভিয়ার যে প্রবলেমটা তৈরি হয়েছে, ইনক্রিজিং প্রবলেম, সেটা হচ্ছে স্টাফকে নিজেদের কাছে রেখে তারা কাজ করবে কিনা, করছে কিনা, এই জিনিসটা যেটার ইম্প্যাক্ট আসছে ভালনারেবল পার্সন গুলো উপরে। যে কেয়ার সেক্টরে যে কেয়ার গুলো প্রোভাইড করা হয় সবগুলোই কিন্তু ভালনারেবল পার্সন, এবং অনেকে আছে এল্ডারলি, অনেকে আছেন ডাইমেনশিয়া, অনেকে আছে অনেক ধরনের হেল্প নিড। তো এই কেয়ারটা প্রোভাইড করতে একটা মিনিমাম কোয়ালিটি মেনটেন করতে হয়, এই কারণে এটা স্কিল সেক্টরে। তো স্কিল সেক্টরের এই ভিসা ক্ষেত্রে যে প্রবলেমগুলো তারা ফেস করছে তাকে শর্ট টার্মে সলিউশনের জন্য তারা চিন্তা করেছে যে লো স্কিল যে কাজগুলো ছিল, কেয়ার অ্যাসিস্ট্যান্ট, কেয়ার ওয়ার্কার্স, যেগুলো আগে আওয়ারলি পে হইতো, এইটাকে শর্টেজ অকুপেশন লিস্টের আন্ডারে নিয়ে আসবে। এইটা নেক্সট জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যেই এই ঘোষণাগুলো আসবে, এবং আসলে তার শর্টেজ অকুপেশন লিস্টে অ্যাড হবে। আর এই যে শর্টেজ অকুপেশন লিস্টে যে নিয়ে আসবে, এই ঘোষণাটা দিয়েছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, ম্যাক বলি আমরা। এই ম্যাক তারা ঘোষণা দিয়েছে যে তারা শর্টেজ অকুপেশন লিস্টে কেয়ার অ্যাসিস্ট্যান্ট, কেয়ার ওয়ার্কার্স দের ইনক্লুড করলে তারা ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গা থেকে আসতে হবে। যে রিকোয়ারমেন্ট গুলো প্রয়োজন সেটা হচ্ছে আপনার অবশ্যই স্পন্সরশিপ লাইসেন্স রাখতে হবে, যেটা আপনাকে আপনার এমপ্লয়ার বা কেয়ার প্রোভাইডার প্রোভাইড করবে এই লাইসেন্সটা। পাশাপাশি আপনার থাকতে হবে ইংলিশে কোয়ালিফিকেশন, যেটা মিনিমাম B1 টু ইকুইভ্যালেন্ট 4 to 5 IELTS। তো এই থাকলেও আপনার যদি কোনো অভিজ্ঞতাও না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রত্যেকটা কেয়ার প্রোভাইডার বা এমপ্লয়ারের নিজস্ব হিউম্যান রিসোর্স আছে বা নিজস্ব একটা সুনির্দিষ্ট একটা ওয়ে আছে কিভাবে তারা রিক্রুটমেন্ট করবেন। তারা তাদের মিনিমাম রিকোয়ারমেন্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেবেন যে কার কি থাকতে হবে, তাহলে তারা তাদের ইন্টারভিউ ডাকবেন। ইন্টারভিউ পাস যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনারা সিলেক্টেড হলে তারা আপনাদের একটা স্পন্সরশিপ লেটার ইস্যু করবে, সেই স্পন্সরশিপ লেটার দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য। এর ব্যাপারে সুনির্দিষ্ট একদম রুলস বা গাইডেন্স এখনো আসে না। একটা প্রেস রিলিজ এসেছে যেটা 24 ডিসেম্বর রিলিজ করা হয়েছে। এরপরে বিভিন্নভাবে সেটাকে টুইস্ট করে অনেকে অনেকভাবে অনেক কথা বলেছেন। বলার পরে এই ব্যাপারে অনেকের অনেক ধরনের সারা, নানা কোশ্চিন, আমি নিজেও অনেক কোশ্চিন প্রতিনিয়ত পাচ্ছি যারা বলছে যে এইভাবে আসতে হবে, এই আমাকে বলেছে। অবশ্যই আমি বলবো কারো থেকে কোনো কিছু কিনে আসার চেষ্টা করবেন না। আপনারা কারো থেকে এই ব্যাপারে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। আপনি যদি বিষয়ে আসতে চান, আপনার মধ্যে যদি কোয়ালিফিকেশনটা থাকে বা আপনি যদি মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, আপনি কেয়ার প্রোভাইডারদের আন্ডারে নিজেরা অ্যাপ্লাই করবেন, জব অ্যাপ্লিকেশন করবেন। তারা যদি আপনাকে স্পন্সর করে এবং তারা যদি রেজিস্টার্ড প্রোভাইডার হয়, তাদের স্পন্সরশিপ লাইসেন্স থাকে ইউকে ভিআই এর, যে আপনাকে নিতে পারবে, সেক্ষেত্রে আপনার ভিসা ফিজের বাইরে তেমন কোনো কস্ট লাগবে বলে আমার মনে হয় না। অন্য কোনো প্লেন ফেয়ার্স হইতে পারে, বাট এর জন্য আপনাকে এমপ্লয়ারকে কোনো ফাইন্যান্সিয়াল লেনদেনে এমপ্লয়ারের সাথে যেতে হবে না। তাদের ডিউটি যে আপনাকে যোগ্য মানুষকে তারা রিক্রুট করবে এবং জব অফার দিয়ে দেশে আনবে। 12 মাসের ভিসা বলছে, কিন্তু আমার মনে হয় আসার পর যদি আপনি বাকি ট্রেনিং গুলো কমপ্লিট করে যদি আপনি স্কিলটাকে ডেভেলপ করে সামনের দিকে যান, সেক্ষেত্রে আপনি অবশ্যই 5 বছরের মধ্যে এদেশে সেটেল হবেন, যেহেতু এই সেক্টরে অনেক ঘাটতি এখন স্কিল ওয়ার্কারের, এবং আপনি ভালো করতে পারবেন, আরো অনেক অনেক ভালো করতে পারবেন। সো আপনার মেইন টার্গেট হবে আপনি ইংলিশটাকে ইমপ্রুভ করুন এই সময়ের মধ্যে, আপনার প্র্যাকটিস করুন বা যেই করুন, ইংলিশ টেস্ট
করুন, ইংলিশটাকে ইমপ্রুভ করুন, সাথে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের ব্যাপারে জানুন যে এই কেয়ারটা কি মিনিমাম কি রিকোয়ারমেন্ট আছে, কি কোয়ালিটি অ্যাসুরেন্সটা প্রোভাইড করবে, যেটা রেগুলেটরি বডি কিন্তু লুক আফটার করে। সো এটা নিয়ে অনেকেই অনেক ধরনের ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। কিছু মানুষ আছে হয়তো কিছু মানুষের থেকে অনেক টাকা গুছায় নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এই দায়িত্ব আপনার নিজের। সঠিক তথ্য জানুন, সঠিক তথ্য বুঝুন, জেনে বুঝে যাচাই করে এরপরে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশনের ব্যাপারে কোনো হেল্প লাগলে আপনারা নেক্সট ট্রেনিং এর সাথে যোগাযোগ করতে পারেন। অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা আমরা আপনাদের কিভাবে করতে হয় সেটা দেখাই দিতে পারবো। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা যারা ব্রিটিশ সিটিজেন, যারা ইন্টারন্যাশনাল না, তাদের রিক্রুটমেন্টে করে থাকি বিভিন্ন এমপ্লয়ারের হয়ে। আমাদের লাইসেন্স নেই, আমরা ইন্টারন্যাশনাল কাউকে রিক্রুটমেন্ট করার আমাদের এখনো লাইসেন্স নেই, তো আমরা এটা করতে পারি না। খুব বেশি হলে আপনাদের গাইডেন্স বা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এটুকু বলে দিতে পারবো, এর বাইরে আমার কিছু করার নেই। সো আপনারা এখানে আব্দুল্লাহ মাহমুদ আমি একটি প্রশ্ন করিনি, যেহেতু আপনি ট্রেনিং সেন্টারের কথা বলেছেন অবশ্যই, এবং একটি কথা পরিষ্কার করে বলেছেন যে আপনাদের লাইসেন্স নেই কিন্তু আপনারা সহযোগিতা করতে পারেন। সেই ক্ষেত্রে একটু যদি, যেহেতু আমরা এই সেগমেন্ট শেষ করবো আর কথাটা যেহেতু চলে এসছে এই সেগমেন্টের এন্ডের দিকে, সেখানে আমাদের দর্শক যারা আছেন তাদের সুবিধার্থে আমি প্রথমে বলবো যে আমরা পরবর্তীতে এই নেক্সাস সেন্টারের লিঙ্কে দিয়ে দেবো। আর যিনি আছেন সিও, আপনাকে একটি সরাসরি প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা সহযোগিতা করবেন সেক্ষেত্রে আপনাদের ফি গুলো কেমন, এগুলো এই তথ্যগুলো কোথায় থেকে পাবে, কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনাদের সেন্টারটা কোথায়? আমাদের অফিস হচ্ছে 96 ইলফোর্ড লেন, এটা লন্ডনে ইলফোর্ডে। এই অফিসে আপনাদের অ্যাপয়েন্টমেন্টে অবশ্যই আসতে হবে। আমাদের কোনো ফিজ নাই রিক্রুটমেন্টের জন্য। আপনাদের যে আমরা মূলত যে কাজটা করি, আমরা সবাই এদেশে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ভালো ভালো জায়গায় জব করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশি স্টুডেন্ট এবং বাংলাদেশ থেকে যারা এদেশে নতুন আসবেন তাদের কাছে আব্দুল্লাহ মাহমুদ, আমি কয়েক সেকেন্ডের জন্য একটি কথা রিপিট করতে হয় সেখানে, যে আপনি সুন্দর বলেছেন আপনাদের কোনো ফি নেই। আসলে এটা আরেকটু ক্লিয়ার করবেন কি? আমরা চাই যে আমাদের দর্শকরা সবকিছু খুব পরিচ্ছন্নভাবে জানুক, বুঝুক এবং তারপর আমাদের দিকে এগিয়ে আসুক। আমরা কাউকে কোনো ধরনের কোনো মানে ধূম্রজালের মধ্যে রাখতে চাই না। যেহেতু সিলেটি অনলাইন মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং আমাদের সাথে যারা অ্যাফিলিয়েটেড হয়ে কাজ করছেন আমরা তাদেরও সার্টিফিকেশন বা আমাদের সার্টিফিকেশন তাদের থেকে নেওয়া সবকিছু একটা সমন্বয়ের ভিত্তিতেই হওয়া উচিত। তো আপনি একটু পরিষ্কার করেন, আমাদের দর্শকরা অবশ্যই এটা শুনে আরো ভালো লাগবে এবং তারা বুঝতে পারবে যে আসলে আপনারা কি করছেন। প্লিজ। সো আমরা যে কাজটা করি, আমাদের রিক্রুটমেন্ট গুলো সবগুলো যে এমপ্লয়ার আছে আমাদের, আমরা এমপ্লয়ারের হয়ে রিক্রুটমেন্ট গুলো কমপ্লিট করি। তাদের যদি কোনো ধরনের ওয়ার্কারের প্রয়োজন হয় তাদের জন্য আমরা ওয়ার্কার রিক্রুটমেন্ট করি। এই রিক্রুটমেন্ট গুলো পাশাপাশি আমরা স্টুডেন্ট রিক্রুটও করি ইউনিভার্সিটির জন্য। আমরা ইউনিভার্সিটির কাছে সরাসরি আমাদের যে চার্জেস সেগুলো ক্লেম করি, এবং এমপ্লয়ারের ক্ষেত্রে এমপ্লয়াররা সরাসরি আমাদের তাদের রিক্রুটমেন্ট প্রসিডিউর, ইন্টারভিউইং, সিলেক্টিং এবং শর্টলিস্ট করার জন্য এমপ্লয়াররা সরাসরি আমাদের পেমেন্ট দিয়ে থাকে। এক্ষেত্রে যে এমপ্লয়ি, যে অ্যাপ্লিক্যান্ট, তাদের থেকে আমরা কোনো ধরনের চার্জেস নিই না। আমরা জাস্ট তাদের সাপোর্ট করার জন্য, এটা বারবারই বলছি, বাংলাদেশি স্টুডেন্ট যারা, তাদের যাতে নেক্সট ডেভেলপমেন্টটা ইউনাইটেড কিংডমে, তারা যাতে ইউনাইটেড কিংডমে এসে আমাদের মতো আমরা যেরকম স্ট্রাগল করেছি 10 বছর আগে যে অবস্থা ছিল, এখন কিন্তু সেই অবস্থাটা নেই, বা 10 বছর পরে এরকম থাকবে না। সো আপনারা যারা এদেশে আসতে চান তাদের সঠিক তথ্য দিয়ে বা গাইডেন্স দিয়ে, ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারলে এটা আমাদের অনেক বড় পাওয়া। এর বেশি কিছু আমাদের চাওয়ার দরকার নেই। আমাদের যে মূল সেটা হচ্ছে আমরা সরাসরি যে কোম্পানির হয়ে রিক্রুট করি সেই কোম্পানি আমাদের রিক্রুটমেন্টের জন্য আমাদের চার্জেস পে করে থাকেন। ইউনিভার্সিটির হয়ে যে রিক্রুট করি ইউনিভার্সিটি আমাদের পে করে থাকেন। এক্ষেত্রে আমাদের স্টুডেন্ট বা অ্যাপ্লিকান্টদের কাছ থেকে কোনো ধরনের ফিস নেবার কোনো অবকাশ নেই, আমরা নিও না এটা। ধন্যবাদ। আপনি সুপ্রিয় দর্শক, আপনারা চমৎকার সুন্দরভাবে আমাদের এই সেগমেন্টের একবারে শেষের কথাগুলো শুনলেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আব্দুল্লাহ মাহমুদ, নেক্সট স্টেজ ট্রেনিং এর স্বত্বাধিকারী, সিইও এবং ক্রাইম সিন রিসার্চার। সঠিক করে দিই, ক্রাইম সায়েন্স রিসার্চার। আমরা এই ওনার ব্যক্তি জীবন এবং ওনার সম্বন্ধে আরো অনেক কিছু জানবো আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে তাকে নিয়ে আসবো। আজকে প্রথমেই তিনি এসেছেন আমাদের জন্য, সেই জন্য আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, কিন্তু দুই একটি শব্দের মাধ্যমে তার নিজেকে তুলে ধরা খুবই কষ্টকর। তিনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে এই সেগমেন্টে কথা বলার জন্য। পরবর্তী সেগমেন্টেও থাকবেন। আমি পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে আমিন চৌধুরী
চৌধুরী তিনি একটি প্রশ্ন করেছেন, তবে এই প্রশ্নটি আমি এখন আপনাকে করছি না, আমি বরং উল্টো আমিন চৌধুরীকে বলবো যে এই প্রশ্নটি একটু পরিপূর্ণ করার জন্য। তিনি বলেছেন যে আমি বাংলাদেশ থেকে কাউকে আনতে হলে আমার এবং তাদের কি কি লাগবে, আপনি কিভাবে আনতে চাচ্ছেন, আপনি কি কেয়ারারের কথা বলছেন নাকি স্টুডেন্টের কথা বলছেন, এই বিষয়টা একটু পরিষ্কার করুন। যদি এই সেগমেন্টে না উত্তর দিই আমরা পরবর্তী সেগমেন্টে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে অনেকেই ছিলেন, আপনারা আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন। আর সব কথা শেষ কথা হচ্ছে যে আজকে কেয়ারার ভিসা সংক্রান্ত যে বিষয়টি আমরা আলোচনা করলাম এটি সবেমাত্র শুরু হয়েছে, এটি অপেক্ষা করতে হবে। যেটি বলছেন আব্দুল্লাহ মাহমুদ যে ফেব্রুয়ারি শেষের দিকে থেকে হয়তো এটি পরিপূর্ণভাবে শুরু হবে, তখন আপনারা সম্পূর্ণ গাইডলাইন এবং অনেক কিছু জানতে পারবেন। আর সতর্ক করে তিনি দিয়েছেন যে এই সংক্রান্ত হয়তো অনেক দালালের খপ্পরেও পড়তে পারেন বা অনেক নতুন নতুন অসাধু ব্যবসায়ীরা গজিয়ে উঠতে পারে, অনেক এজেন্সি দাবি করতে পারে যে তারা অ্যাপ্রুভড। সেই সমস্ত ক্ষেত্রে কিভাবে আপনারা সেই সমস্ত এজেন্সিগুলোকে যাচাই বাছাই করবেন ইউকে অ্যাপ্রুভড কিনা, সেগুলো আপনারা পরবর্তী সেগমেন্টে অবশ্যই আমরা লিঙ্ক দিয়ে দেবো। এগুলো খুবই সহজ, এখন তথ্য প্রযুক্তির যুগ, আমাদের জন্য সহজ, আপনার জন্য সহজ, শুধুমাত্র আপনাদেরকে সকলকে একটু সচেতন হতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের আজকের এই সেগমেন্টের এখানেই সমাপ্তি। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, সেজন্য আমরা 30 সেকেন্ডের জন্য একটি কাউন্টডাউন দিয়ে পরবর্তী সেগমেন্টে চলে আসছি। ইনশাআল্লাহ আপনারা আপনাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক সকলকে, আবার অসংখ্য ধন্যবাদ। সিলেটি অনলাইনে আইটকের আজকে এই পর্বে আমরা প্রথম সেগমেন্টের পর এবার দ্বিতীয় সেগমেন্টে এসেছি। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি সম্পূর্ণ স্টুডেন্ট ভিসা রিলেটেড। যেহেতু আমাদের অতিথিকে আজকে পেয়েছি, তিনিও খুব ব্যস্ত, আর আমরা একই সাথে দুটি বিষয় নিয়ে আলোচনা করে নিচ্ছি, যদিও একটু সময় চলে যাবে। তারপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই পর্যায়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আব্দুল্লাহ মাহমুদ, আজকে যে বিষয়টি আমরা অনেকগুলো সম্প্রতি 2-4টি লাইভ করেছি, 2-4টি প্রোগ্রাম করেছি স্টুডেন্ট ভিসার অনেকগুলো দিক নিয়ে, এমনিতেই ইনফর্মালি আমরা আলাপ আলোচনা করেছি। আজকে আপনার থেকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আমরা দেখি যে বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে অনেক স্টুডেন্টই আসছে, কদাচিৎ আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে কে কোন কোর্স নিয়ে এসছে, তখন দেখা যায় যে কেউ বিজনেস, কেউ ইঞ্জিনিয়ারিং, নানানভাবে। তো আমরা 4-5টা কোর্সের কথাই জানি। আমি আপনার থেকে এই সংক্রান্ত কোর্স সংক্রান্ত বিষয় জানতে চাইবো, আসলে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে এবং কোন কোন কোর্সগুলো করলে সহজে স্টুডেন্টরা, কষ্ট তো সবারই হয়, অনেক হাই গ্রেডেও চলে যেতে হয়, সেখানে আমাদের একটা উদ্দেশ্য তো আমাদের থেকেই থাকে কোনো না কোনোভাবে আমরা যাতে ইউকেতে আসতে পারি বা আমেরিকায় যেতে পারি বা বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে যেতে পারি। সেক্ষেত্রে সহজতর কোর্স, প্রত্যেকটা কোর্সের নাম বলবেন আপনি, আর এর মধ্যে থেকে কোনগুলো সহজতর এবং কোন কোন কোর্সের কি সুবিধা আছে যদি আপনি বলেন, যেগুলো আপনি নিজে ডিল করেন যে সমস্ত কোর্সের। আমি সরাসরি আপনাকে এই প্রশ্ন দিয়ে এই সেগমেন্টটা শুরু করতে যাচ্ছি। দর্শক আপনারা শুনতে থাকুন, খুব গুরুত্বপূর্ণ তথ্য এখন তিনি দেবেন। আব্দুল্লাহ মাহমুদ প্লিজ। এখন একটা স্টুডেন্ট তারা নিজেরা যেটা সিলেক্ট করে, বাংলাদেশের হয়তো মনে করছে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি মেডিসিনে পড়বো, আমি ডাক্তার হবো, এরকম অনেক চিন্তা ভাবনা করে থাকে। এইচএসসির পর একটা স্টুডেন্টের মেইন ডিসিশনটা এটাই হওয়া উচিত যে কোন সাবজেক্টটা তার ভালো লাগে বা ফিউচারের ডিমান্ড থাকবে, যেটা দিয়ে সে ভালো করতে পারবে ক্যারিয়ারে। তো আমি অবশ্যই সবসময় প্রেফার করি স্টিম। আমি বলি স্টিম বলতে বোঝাচ্ছি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির যে সাবজেক্টগুলো। এই সাবজেক্টগুলো আপনি যদি দেখেন যে 10 বছর আগে আমরা কি অবস্থায় ছিলাম এবং 10 বছর পর আজকের অবস্থাটা কি, টেকনোলজি অনেক অ্যাডভান্স। তো আপনি টেকনোলজি, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি রিলেটেড যে সাবজেক্টে পড়াশোনা করবেন, এই সাবজেক্টগুলোর অনেক ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল। আপনি টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, এই টেকনোলজির আন্ডারে অনেক ধরনের সাবজেক্ট আসতে পারে, কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে আসতে পারে আপনার এই ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, আপনারা অনেকে যে সফটওয়্যার ডেভেলপার হচ্ছেন, যারা আপনারা বিভিন্ন বড় বড় গেমস ডেভেলপ করছেন। ওয়ার্ল্ড এখন যেদিকে যাচ্ছে, ফেসবুক ঘোষণা দিয়েছে মেটাভার্স, যে 3D টেকনোলজিস আসছে। সো আপনারা যদি টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন, এদিকে আপনাদের ভালো করবার সুযোগ অনেক বেশি। সাথে সাথে যে জিনিসগুলো থাকছে, আমি বলবো মেডিকেল সেক্টরে যদি আপনারা পড়াশোনা করেন, ইউকেতে পড়াশোনার জন্য মেডিকেল সেক্টরটা অনেক এক্সপেন্সিভ।
বাট এরপরও আপনারা যারা বাংলাদেশ থেকে অলরেডি এমবিবিএস কমপ্লিট করেছেন, তারা এদেশে প্লাব কমপ্লিট করে এদেশের বাইরে অনেকগুলো দেশে প্র্যাকটিস করার জিএমসি রেজিস্ট্রেশন পাবেন। জিএমসি রেজিস্ট্রেশন আপনারা এদেশে মেডিকেল সেক্টর যেহেতু অনেক শর্টেজ, আপনারা অনেক ভালো করতে পারবেন এবং অনেকে ভালো করছে অলরেডি। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টর, যে যদি আমরা বলি টেকনোলজি নিয়ে বললাম, ইঞ্জিনিয়ারিং সেক্টরের অপরচুনিটি অনেক বেশি। আমরা যদি দেখি আমাদের সবকিছু এখন যে জিনিসটার দিকে যাচ্ছে অটোমেশন, প্লাস আপনার যদি দেখি নিউক্লিয়ার পাওয়ার, দিস এন্ড দ্যাট। সো এই সেক্টর গুলো অনেক ভালো কাজ করছে। সাথে সাথে যদি আমরা আরো বলি, ক্রাইম, যতই এই টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, ক্রাইমের ধারা বা ডাইমেনশন কিন্তু চেঞ্জ হচ্ছে। এই ক্রাইম গুলো আগে যেগুলো আমরা দেখতাম যে চুরি ডাকাতির মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু অনেক টেকনোলজি বেসড, যেমন আপনার অনলাইন ফ্রড, অনলাইন স্ক্যানিং, অনলাইন থেকে অনেক কিছু হচ্ছে। সো অনলাইন সিকিউরিটির উপর যদি আপনি ভালো কোর্স করেন বা আপনি পড়াশোনা করেন, আপনার ফিউচার কিন্তু অনেক ব্রাইট। কারণ এই সেক্টরের লোকের বা স্পেশালাইজড লোকের সংখ্যা নাই, বা যারা তৈরি হচ্ছে তারা কেবল তৈরি হচ্ছে ট্যাকেল করার জন্য। অনেকে নিজেরাই জানে না ফিউচার ক্রাইম কিরকম হবে। সো ক্রাইম সায়েন্স সেক্টরে আপনারা পড়াশোনা করতে পারেন, এটা সায়েন্সের একটা সেক্টর। ক্রিমিনোলজি, যে আগে আমরা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট ছিল, এই ক্রিমিনোলজির অ্যাডভান্স ভার্সন আপনাকে বলা যায় ক্রাইম সায়েন্স। সো আপনারা এই সেক্টরে পড়াশোনা করতে পারবেন। এছাড়া আমরা অনেকেই মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, আমরা বিজনেস সেক্টরে পড়াশোনা করছি, আমাদের ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, অবশ্যই এগুলো সব ল, সবকিছুরই প্রয়োজন আছে। তো আপনি কোন সেক্টরে পড়বেন এটা টোটালি আপনার পছন্দের উপর ডিপেন্ড করে। আপনি যে সেক্টরে পড়াশোনা করেন কিনা, যে কোর্সে পড়াশোনা করেন কিনা, আপনার মেইন হইতে হবে আপনার সেই সেক্টরে স্পেশালাইজড হইতে হবে, আপনার সেসব সেক্টরে জানতে হবে, পড়াশোনা আপনার ভালো করে করতে হবে, আপনার অ্যাটলিস্ট অনেক ভালো রেজাল্ট করতে হবে। যখন আপনি এদেশে পড়তে আসছেন, আপনার মেইন টার্গেট আপনি পড়াশোনা করবেন। আপনার আশপাশে যে সুযোগটা আসবে, ধরেন আপনার সুযোগ আসলো, আপনি ডানে বামে যেতে পারবেন। আপনি অনেকে বলতেছে পড়াশোনার কি দরকার, তুমি 1 বছরের মধ্যে সেটেল হয়ে যাবে, এই কাজ করো ওই কাজ করো। এইটা আপনাকে ডিস্ট্রয় করবে, এটাতে আপনাকে অনেক কনস্ট্রাকটিভ কিছু করতে পারবেন না। আপনি দেশে পড়াশোনা করতে আসছেন, পড়াশোনা কমপ্লিট করেন। দেশে পড়াশোনা কমপ্লিট করার পর এখন যে সুযোগটা দিয়েছে 2 বছর, আপনি জব করতে পারবেন। আপনার যদি রেজাল্ট ভালো হয়, আপনার যদি ওয়ার্ক প্লেসমেন্ট থাকে ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েশন করার সময়, তাহলে আপনি সরাসরি একটা এমপ্লয়ের আন্ডারে জব করতে পারছেন। সে আপনাকে স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে এদেশে স্পন্সর করলে আপনি এদেশে সেটেল হয়ে যেতে পারছেন। সো আপনার ফিউচার কিন্তু ব্রাইট। আপনি যে টাকাটা ইনভেস্ট করে পড়াশোনা করছেন 2 বছর চাকরি করার মাধ্যমে, সেই টাকাটা কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে বা খরচটাকে উঠায় আনতে পারছেন এবং আপনার ফিউচারকে সিকিউর করতে পারছেন। সো এই ব্যাপারে আপনারা সব সময় মনে রাখবেন যে এদেশে এসে যে আমি জব করে আমার টিউশন ফি পে করবো, এই ধরনের চিন্তা করলে হয়তো পারবেন না। কারণ আপনি অনেক কষ্ট করে জব করছেন, আপনি স্টাডিটা ভালো করে করতে পারবেন না। আপনাদের মেইন ফোকাস থাকতে হবে আপনার এডুকেশনটা ভালোভাবে করবেন। এডুকেশন কমপ্লিট করার পর জবের সেক্টরে যাতে আপনি বেস্ট হন, সেক্ষেত্রে আপনার বুদ্ধিকে মনোনিবেশ করতে হবে। আর এর মূল হাতিয়ার কি, যদি আমি মূল হাতিয়ারে যাই, আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আসবেন, আপনার কমিউনিকেশন এবং ইংলিশটা 100% অনেক স্ট্রং হইতে হবে। সো আপনি ফার্স্ট স্টেপ হবে আপনার নিজের ইংলিশ নিয়ে কাজ করা, নিজের ইংলিশটাকে ডেভেলপ করা। আইএলটিএস অনেকে দিয়ে আসতে ভয় পান, আপনারা অবশ্যই আইএলটিএস বা ইংলিশ টেস্ট দেবেন। ইংলিশ টেস্টে সর্বোচ্চ স্কোর তোলার চেষ্টা করবেন। কেন আমি মিনিমামটাকে টার্গেট করবো, কেন ম্যাক্সিমামটা না? আমাদের সবার ইচ্ছা, সবার টার্গেট হচ্ছে মিনিমাম, এত হইলেই তো হয়ে যায় না। আপনি ম্যাক্সিমামটাকে টার্গেট করেন, আপনার এটা আপনার ক্যারিয়ারকে অনেক সামনের দিকে নিয়ে যাবে। আপনার ইংলিশ, আপনার কমিউনিকেশন, যারা ধরেন বাংলাদেশেই থাকবেন, এদেশ থেকে ডিগ্রি করে বাংলাদেশে আবার চলে যাবেন, তারাও কিন্তু অন্যান্য আপনার প্রতিদ্বন্দ্বী বা আপনার অন্যান্য কলিগদের চেয়ে অনেক অ্যাডভান্টেজ পাবেন। আপনাদের সিভিটা অনেক ভারী থাকবে তাদের চেয়ে। সো ইংলিশটাকে অবশ্যই আপনারা জোর দিবেন এবং ইংলিশ নিয়ে ভালো করে দেশে তারপরে পড়তে আসবেন। মিনিমাম আপনাদের কমিটমেন্ট থাকতে হবে, ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট, যে আমি টিউশন ফিটা কোনো ধরনের কাজ ছাড়া পে করতে পারবো, বা মিনিমাম আমার মেইনটেনেন্সটা হয়তো আমি 20 আওয়ার্স কাজ করে পে করবো, বা টিউশন ফিটা আমি অলরেডি আমার পে করা আছে। আমার মেইন টার্গেট এই 1 বছর, 2 বছর বা 3 বছর যেটাই হোক, এই মেইন টার্গেট হচ্ছে এডুকেশন কমপ্লিট করব, ওয়ার্ক প্লেসমেন্ট নিব, আমি আমার সেক্টরে টপ করব। এরপর আপনার টার্গেট হবে 2 বছর ইনকাম করা, ভালো একটা জবে ঢুকে ইনকাম করে যে ইনভেস্টটা করেছেন সেটাকে উঠায় আনা, প্লাস আপনার ফিউচারটাকে সিকিউর করা। এটা আপনি ইজিলি করতে পারবেন তাহলে। তো আমার অ্যাডভাইস, যে কোর্সে পড়তে চান, যে কোর্সে করতে চান, প্রত্যেকটা কোর্সেরই একটা করে আলাদা দিক আছে। সেই কোর্সে আপনি যদি আপনার
এরিয়াতে আপনি যদি বেস্ট হন, আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, আপনি অনেক ভালো করবেন এদেশে, আপনার মধ্যে সে অ্যাবিলিটি আছে দেখি আপনি এদেশে পড়তে এসেছেন। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ। আমার কাছে আপনার কাছে আরেকটা প্রশ্ন থেকে যাবে যে এই যতগুলো কোর্সের নাম আপনি বলেছেন তার থেকে স্পেসিফিকলি কোন কোন কোর্সগুলো আপনারা নিজেরা ডিল করেন সেটি বলবেন। তবে তার আগে আমাদের আসলে এটি গত সেগমেন্টে খুব সম্ভবত দুটি প্রশ্ন এসেছিল, যেহেতু আমরা এখনো লাইভে আছি। একটি প্রশ্ন জেরিন জাহান তোহা তিনি করেছিলেন যে আইএলটিএস লাগবে কি। সম্ভবত উনি ওই আগের সেগমেন্টে আমরা যখন কেয়ারার ভিসার নিয়ে কথা বলছিলাম সেই সময় জীবন আইএলটিএস লাগবে, তবে আইএলটিএস এর 4 লেভেল লাগবে বোধহয়। আমি যদি 4 to 5 P1 4 to 5 লাগবে। যদি আপনি সেই সেগমেন্টের সেই বিষয়বস্তুর আলোকে প্রশ্নটি করে থাকেন তাহলে কেয়ারার ভিসা নিয়ে কাউকে এদেশে নিয়ে আসতে হলে যে রিকোয়ারমেন্ট তার মধ্যে আইএলটিএস 4 to 5 লাগবে, মিনিমাম 5, উপর 4, নিচের দিকে 5। আরেকটি প্রশ্ন, আমরা এই জন্য আপনাদের প্রশ্নগুলো জবাব দিচ্ছি যেহেতু আমরা লাইভে রয়ে গেছি, আমরা চাই না কোনো প্রশ্ন গ্যাপ পড়ুক। এটি আফসানা জান্নাত তিনি বলেছেন ইউকে ভিআই আইএলটিএস কি জিটি লাগবে না একাডেমিক। এটা আমি বুঝতে পারিনি, হয়তো আব্দুল্লাহ মাহমুদ আপনি ধরতে পারেন সেই প্রশ্নটি। ইউকে ভিআই আইএলটিএস কি জিটি লাগবে না একাডেমিক, আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি, প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। একাডেমিকটা, ইউকেভিআই একাডেমিকটা আপনি দিলে যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি এটা একাডেমিক্যাল পারপাসে ইউজ করেন, যে জিনিসটা হচ্ছে আপনার অ্যাডমিশনের জন্য, আপনার কোর্সের জন্য। আর জেনারেল যেটা আপনার জেনারেল দিলেই কেয়ার ওয়ার্কার ভিসার ক্ষেত্রে আপনার জেনারেলটা দিলেই কাভার করবে। কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি ইউকেতে পড়াশোনাও করবেন পাশাপাশি, যেহেতু আপনি এদেশে 12 মান্থের শর্ট ভিসাতে আসছেন, এর মধ্যে আপনি যদি 12 মাসের মধ্যে ওয়ার্কের পাশাপাশি একটা কোর্স কমপ্লিট করতে চান, 1 ইয়ারে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা পসিবল, 1 ইয়ারে শর্ট কোর্সেস আছে, 5 কোর্সেস কিছু আছে যেগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় ইউকে ভিআই একাডেমিক যেটা, এইটা কমপ্লিট করলে আপনার বাকি সবকিছু কমপ্লিট হচ্ছে, যেটা জেনারেলটা দিয়ে আপনি এডুকেশন সেক্টরটা কমপ্লিট করতে পারবেন না। ইউকে ভিআই জেনারেলটা আপনি যদি শুধুমাত্র কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই সেটা দিয়ে হবে। এছাড়া যদি আপনি পড়াশোনা করতে চান বা আপনি ট্রেনিং করতে চান অন্য কিছু যার জন্য আইএলটিএস বা ইংলিশ রিকোয়ারমেন্ট থাকবে, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে অবশ্যই একাডেমিকটা দেবেন। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ। এই প্রশ্নটি আপনাকে এর আগে করেছিলাম, সেটি জবাব দেবেন আপনি। সুপ্রিয় দর্শক, আমরা দ্বিতীয় সেগমেন্টে স্টুডেন্ট ভিসার বিভিন্ন কোর্স নিয়ে আলোচনা করছি। সেই ক্ষেত্রে যে অনেকগুলো কোর্সের কথা আব্দুল্লাহ মাহমুদ বলেছেন, তার থেকে তিনি এবং তার পরিচালিত ফার্ম যে কোর্সগুলো সরাসরি ডিল করে থাকে বা এই ধরনের কোনো কিছু করে থাকলে আমি তাকে অনুরোধ করব যে আপনি বিষয়টি পরিষ্কার করার জন্য। আমরা অন এভারেজ সবগুলো কোর্সের ব্যাপারে স্টুডেন্টদের হেল্প করে থাকি। স্টুডেন্টরা অ্যাডমিশনের জন্য চেষ্টা করবে, এটা তাদের চুজেন কোর্স। আমরা যে বিষয়টা অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয়, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেন কিনা, আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা সেম। আপনার আইএলটিএস থাকতে হবে, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটস লাগবে, আপনার এসওপি লাগবে। এসওপিটার ক্ষেত্রে ডিফারেন্ট কোর্সে। আব্দুল্লাহ মাহমুদ, আমি আপনাকে একটু থামিয়ে আমি আরেকটু প্রশ্ন ছুড়ে দিচ্ছি, তাহলে আপনি একসাথে সমস্ত কিছু বর্ণনা করে নেবেন। আমরা জানি যে আমাদের স্টুডেন্টরা একটি ধারাবাহিকভাবে শুনতে তারা পছন্দ করে। আপনি যে প্রসেসগুলা বলে যাচ্ছেন, আমি এভাবে চাইবো যে আপনি আসলে কোন কোন প্রসেস কিভাবে মানে একজন স্টুডেন্ট কোর্স সিলেক্ট করে সহজভাবে সমস্ত স্টেজগুলো অতিক্রম করে তারপরে সে ইংল্যান্ডে আসতে পারে বা প্রস্তুতি ভিসা পেতে পারে, এই পর্যন্ত যদি আপনি একটু ধারাবাহিকভাবে বলেন তাহলে আমরা সবাই উপকৃত হব ইনশাল্লাহ। আচ্ছা, স্টুডেন্টদের ইউকেতে আসতে হলে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার ইংলিশ আইএলটিএস। সো আইএলটিএস বা ইংলিশ টেস্টটা তারা অবশ্যই দেবে। যে মিনিমাম রিকোয়ারমেন্ট আন্ডার গ্র্যাডে আসতে হলে তাদের যে স্কোরটা থাকতে হবে, আমি অ্যাডভাইস করবো অবশ্যই যাতে 6 থাকে, নো লেস দেন 5.5 ইন এনি ব্যান্ড। তারা যদি ন্যূনতম 6 থাকে এবং নো লেস দেন 5.5 ইন এনি ব্যান্ড, তাহলে তারা ইংলিশ রিকোয়ারমেন্টটা ফুলফিল করে। এরপরে যে জিনিসটা আসছে কোর্স সিলেকশন। আপনি এইচএসসি তে কিসে পড়াশোনা করেছেন এটা ডিপেন্ড করে। তো আপনি যদি সায়েন্সে পড়াশোনা করে থাকেন তাহলে আপনি অবশ্যই সায়েন্সের সাবজেক্ট চুজ করতে যাবেন। আর যদি আপনি আর্টস বা কমার্সে পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে আপনি হয়তো সেই তার ফার্দার স্টাডিজ এর দিকে নজর দেবেন। সো কোর্স সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা যদি যে জিনিসটা করবেন, আমার মনে হয় ক্যামেরাটা অফ হয়ে গেছে। না, কোনো অসুবিধা নেই, আপনি 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 কন্টিনিউ করেন, কথা শোনা যাচ্ছে। ক্যামেরা হয়তো ডিসকানেক্ট হয়েছে, অসুবিধা নেই, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা,
সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আমাদের হয়তো গেস্টের ক্যামেরাটি একটু ডিসকানেক্ট হয়েছে, কিন্তু আপনার কথা শুনতে পারবেন। জি আব্দুল্লাহ মাহমুদ, আপনি কন্টিনিউ করেন। ওকে, মনে হয় যে একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে আমার ক্যামেরাটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো সমস্যা নেই, যেটা নিয়ে বলছিলাম, আপনার যদি আইএলটিএস থাকে এরপরে যে জিনিসটা আপনার দরকার হবে সেটা হচ্ছে মেইনলি আপনার কোর্স সিলেকশনটা আপনি যদি সায়েন্সের সাবজেক্টে থাকেন সেক্ষেত্রে আপনার সায়েন্সের কোর্সগুলো নিয়ে আপনি চেষ্টা করবেন। সায়েন্সের কোর্সগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্সগুলো আছে। এছাড়া আপনার অন্যান্য যে কোর্সগুলো আছে সেটা হচ্ছে আর্টসের, যে সোশ্যাল সায়েন্স বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কোর্সগুলো। সো এই কোর্সগুলো সিলেক্ট আপনার নিজের করতে হবে। কোর্সগুলো সিলেকশনটা আপনি কেমনে করবেন, আপনার এইম কি, আপনার গোল কি, ফিউচারে আপনি কি করতে চান, আপনি কিভাবে কি করবেন, এই জিনিসটা আপনার নিজের। তো এই জিনিসটা যদি আপনি নিজে না করেন তা সেক্ষেত্রে। জি মাহমুদ, আমি এটা শুনতে পাচ্ছি আপনাকে। জি আব্দুল্লাহ মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? এখন শুনতে পাচ্ছি আবার। সরি, আমার লাইনটা মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিল নেটওয়ার্কের ইস্যুর কারণে। আপনি নেটওয়ার্ক ফিরে আসছে, জি কন্টিনিউ করুন। সরি ডিস্টারবেন্সের কারণে। যেটা বলছিলাম, আপনার মেইন উদ্দেশ্য বা আপনার এইম বা লক্ষ্য যেটা হতে হবে, আপনার লক্ষ্য যদি হয় আপনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবেন, তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। আপনার যদি উদ্দেশ্য থাকে আপনি মেডিকেলে পড়াশোনা করবেন, মেডিকেলের সেক্টরে পড়াশোনা আপনাকে করতে হবে। তো মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে গেলে যে জিনিসটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার এদেশের মেডিকেল সেক্টরে পড়াশোনার কিন্তু খরচ অনেক। আপনার যে কোর্স সিলেকশনের ব্যাপারে মেইন যে জিনিসগুলো আপনারা কনসিডার করেন সেটা হচ্ছে টিউশন ফিস। টিউশন ফিস নিয়ে বলাটা অনেক জরুরি অন্য কিছু বলবার আগে। যদি আপনি দেখেন আন্ডার গ্রাজুয়েট টিউশন ফিটা স্টার্ট হয় £9,500 থেকে শুরু করে £30,000 পার ইয়ার। এখন আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন এটা সিলেক্ট করবার জন্য আপনার মেইন যে জিনিসটা আপনাকে কনসিডার করতে হয় টিউশন ফিস। আমি এখন পড়তে চাচ্ছি, ধরেন ইউনিভার্সিটির নাম বললাম ইউসিএল, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, যে ইউনিভার্সিটি আমি নিজে পড়াশোনা করি। পড়াশোনা করছি অর্গানাইজ ক্রাইম অ্যান্ড টেরোরিজম স্পেশালাইজেশন নিয়ে। তো আপনারা যদি ইউসিএল এ পড়তে চান, ইউসিএল এর টিউশন ফিস মিনিমাম £20,000 থেকে শুরু করে £30,000, কোনো কোনো ক্ষেত্রে £57,000 ইয়ারলি। সো এত টাকা কি কারো পক্ষে পে করা সম্ভব কিনা? তখন আমরা চিন্তা করি যে না, আমরা হয়তো অন্যান্য যে ইউনিভার্সিটিতে কোর্স ফিটা কম সেই ইউনিভার্সিটিকে চুজ করব। তো আপনারা যেহেতু ইউনিভার্সিটির কোর্স ফিটাকে প্রাধান্য দিচ্ছেন, সো কোর্স ফিকে যখন প্রাধান্য দেবেন তখন আপনার ফার্স্ট কাজ যেটা হবে, যে ইউনিভার্সিটিকে সিলেক্ট করছেন কম কোর্স ফি, সেই কোর্স যাবেন। কোর্সটা যখন কোর্স স্ট্রাকচারটা আপনারা দেখবেন, ইউনিভার্সিটি চুজ করতে হবে ফার্স্ট। আপনি পড়াশোনা করবেন, আপনি ইউনিভার্সিটি চুজ করলেন। আমি এক্সাম্পল হিসেবে চুজ করলাম, আমি ইউসিএল কে অ্যাজ এ এক্সাম্পল নিলাম। আমি ইউসিএল এ পড়াশোনা করব। আমি কোন সাবজেক্টে পড়াশোনা করব? আমি সিকিউরিটি অ্যান্ড ক্রাইম সায়েন্স নিয়ে পড়াশোনা করব। তো সিকিউরিটি অ্যান্ড ক্রাইম সায়েন্সের আন্ডারে কি ডিপার্টমেন্টের আগে কি কি সাবজেক্ট আছে? পুলিশিং এর উপর সাবজেক্ট আছে, ফরেন্সিক এর উপর সাবজেক্ট আছে, অর্গানাইজ ক্রাইম অ্যান্ড টেরোরিজম এর উপর সাবজেক্ট আছে, সো ক্রিমিনোলজি নিয়ে সাবজেক্ট আছে। সো আপনারা এর মধ্যে থেকে যেটা আমি চুজ করেছি সেটা হচ্ছে অর্গানাইজ ক্রাইম এন্ড টেরোরিজম। সো অর্গানাইজ ক্রাইম এন্ড টেরোরিজম কি, আমার এই ব্যাকগ্রাউন্ডে আমি অনেক বছর কাজ করেছি। যেহেতু আমি অনেক বছর ধরে কাজ করছি এই রিলেটেড আমার নলেজ আছে, এই রিলেটেড আমার ব্যাকগ্রাউন্ড ছিল, এর জন্য এটাকে আমি চুজ করেছি যাতে ফার্দার আমি এটা নিয়ে করতে পারি। সো এই কোর্সটা আপনারা সিলেক্ট করলেন। কোর্সটা সিলেক্ট করার পর আপনি দেখলেন আপনার টিউশন ফি, কোর্সের মধ্যে আপনি কি কি এক্সপেক্ট করছেন, কোর্স স্ট্রাকচারে কি কি মডিউলস আছে, আপনার এক্সাম ক্রাইটেরিয়া কি, অ্যাসাইনমেন্টস, এক্সামস, সেমিনার্স, আপনি কিভাবে আপনার রিসার্চ ডকুমেন্ট জমা দিবেন, এভরিথিং আপনি ভালো করে দেখে নেবেন। তাহলে আপনার আনএক্সপেক্টেড কিছু থাকবে না। কোর্স আপনি যা যা দেখে নিলেন এটা আপনার এক্সপেক্টেড সবকিছু থাকলো। এরপরে সেটা যদি ম্যাচ করে আপনার। আব্দুল্লাহ মাহমুদ, একটি প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে এই যে ইউনিভার্সিটির বিষয়গুলোকে যেভাবে আপনি বলছেন যে ইউসিএল এ এখানে তো খুব চওড়া দাম,
হ্যাঁ, মূল্য খুব চড়া। তো এখানে অন্য হ্যাঁ। ইউনিভার্সিটি, আপনার যে ইউসিএল বাদ দিয়ে যখন তারা অন্য কোনো ইউনিভার্সিটি আসছে, সেখানে কি পড়ালেখার মানসম্পন্নতায় কোনো ধরনের ব্যতিক্রম, বা এটাকে যে ব্রিটেনের মতো জায়গার প্রেক্ষিতে আমি বলছি আর কি, যে এই ধরনের কোনো সমস্যা হবে কিনা? পড়াশোনার মান সবগুলো ইউনিভার্সিটিতেই ভালো, বাট ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, ইউনিভার্সিটির উপর ডিপেন্ড যেটা করে, যখন রিসার্চ লিড ইউনিভার্সিটি হয়, যেমন আমি যে ক্ষেত্রে ইউসিএল এর নাম বারবার বলছি কারণ এটা হচ্ছে রিসার্চ লিড ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির এক্সপেকটেশন আর যে মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যাডমিশনের, এইটা অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে অনেক হাই। সো আপনার যদি ভালো ইউনিভার্সিটিতে ভালো টিউশন ফি দিতে যান, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির অ্যাডমিশন রিকোয়ারমেন্টটাও এবং কম্পিটিশনটাও অনেক বেশি থাকে। সো অ্যাডমিশন যে হবেই আপনি অ্যাপ্লিকেশন করলেই, এমন কোনো গ্যারান্টি নাই। সো এই জিনিসটার জন্য আমি বলছি, যখন আপনি ইউনিভার্সিটি চুজ করবেন, ইউনিভার্সিটি টিউশন ফিস কম বা ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স রেটটা বেশি, আপনি ফার্স্ট ডিগ্রির জন্য চুজ করলেন এবং ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন, পড়াশোনার কোর্স সম্পর্কে আপনি জানেন, যেটা আপনার এইম অ্যান্ড অবজেক্টিভ, যেটা আপনার মেইন গোল, স্টেটমেন্ট অফ পারপাস, আপনার পারপাসটা কি পড়াশোনার, এটাকে সার্ভ করছে, বা আপনি আপনি যে বিষয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, সেই পড়াশোনার পর আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন, সেই জিনিসটাকে আপনাকে হেল্প করবে শিখতে, এইটার উপর ডিপেন্ড করে আপনার চুজ করতে হবে। এখন আপনার যদি এইম হয় আমি ডাক্তার হব, আপনি যদি বিজনেসের কোর্সে পড়াশোনা করেন, তাহলে তো আপনার পারপাস বা এইমটা ফুলফিল হইলো না। একই দিকে আপনি যদি ভালো করতে চান ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে, আপনি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সকেই সিলেক্ট করতে হবে, সেই কোর্সে পড়াশোনা করতে হবে। কোর্স গুলো হয় ওয়াইড, এখান থেকে আপনি আরো ন্যারো ইট ডাউন করে আপনি পার্টিকুলার একটা সাবজেক্ট বা টপিকে আপনাকে স্পেশালাইজেশন করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি সবগুলো সাবজেক্টে বা সবগুলো ওয়াইডার এরিয়াতে স্পেশালাইজ করবো, ইটস নট পসিবল। এটা এরকম কখনোই না। আপনি একটা সেক্টরে স্পেশালাইজ করার পর আপনার নলেজকে এক্সপান্ড করতে পারেন অন্যান্য স্পেশালাইজেশনের ক্ষেত্রে। সো একটা স্টুডেন্ট যখন এসএসসি পাস করে আসবে, তাদের হয়তো এত নলেজ বা এত জ্ঞান কখনোই থাকে না। তারা যে জিনিসটা চিন্তা করে যে আমি কোন ডিগ্রিটা করলে ভালো করব, কোন ডিগ্রিতে ভালো চাকরি পাবো, এই জিনিসটা চিন্তা করে। অথবা অনেকে চিন্তা করে যে কোর্সই হোক, আমি এখানে যাচ্ছি আমি চলে আসবো। এই কাজটা করবেন না, আপনার আপনার ফিউচার চিন্তা করবেন, কোন কোর্সটা করলে ফিউচার আমি ভালো হবে। অনেকে বলতেছে যে এই ইউনিভার্সিটিতে ভর্তি হও, এরা আইটিএস নিবে না, এই ইউনিভার্সিটিতে তোমরা এই কোর্সটা তুমি ইজিলি ভর্তি হইতে পারবে। স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ড অন্যান্য সেক্টরে থাকলেও, অন্যান্য সেক্টরে পড়ার আগ্রহ থাকলেও করে কি না, এটাতে সহজে আমি ভর্তি হয়ে যেতে পারতেছি, লেটস গো ফর ইট। এখানে হার্ড বলে কোনো কথা নেই। আপনি যদি মিনিমাম যোগ্যতা আইএলটিএস রিকোয়ারমেন্ট থাকে, আপনার এইচএসসি এসএসসি এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট থাকে, আপনার যদি এসওপিটা আপনার স্ট্যান্ডার্ড হয়, আপনার যদি এডুকেশন গ্যাপও থাকে, সেটা যদি আপনি কাভার লেটার বা এসওপির মধ্যে কাভার করেন যে আমি পড়াশোনার পর আমার ফাদার মাদারকে দেখাশোনা করেছি, আমি পড়াশোনা করতে পারিনি আমার ফ্যামিলি কমিটমেন্টের কারণে অথবা ফাইন্যান্সিয়াল কারণে, আমি আমার ক্যারিয়ারকে সামনে আগানোর জন্য আবার পড়াশোনা করতে চাই, তারা সেই স্টাডি গ্যাপটাকেও একসেপ্ট করে আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। সো বি অনেস্ট, আপনি ক্যারিয়ার যে আপনার ইচ্ছাটা, এটাকে অনেক বড় করে রাখবেন এবং আপনার যে সেক্টরে করলে ভালো করবেন সেই সেক্টরে সেই কোর্সটা চুজ করবেন। করে আপনার ফার্স্ট কাজ কি হবে, সেই সেক্টরে আপনার আপনার বেস্ট হইতে হবে, আপনার সেই সেক্টরে ভালো করতে হবে, এখানে পড়াশোনার উপর এখানে 100% দিতে হবে। এখানে একটি রিলেটেড প্রশ্ন এসেছে। আপনি এই মুহূর্তে এটি কথা বলতেছিলেন, সেটি হচ্ছে কি স্টাডি, রুহুল আমিন জিজ্ঞেস করছেন স্টাডি গ্যাপটা আসলে কত বছর পর্যন্ত অ্যাকসেপ্ট করে? অনেক সময় তো দীর্ঘ গ্যাপও হয়ে যায়, এটা সম্বন্ধে একটু বলবেন নাকি? আমার দেখা মতে এবং আমার জানা মতে 10 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ একসেপ্ট করেছে। এখানে এডুকেশনের কোনো এজ নাই, কোনো ধরনের ডিসক্রিমিনেট করার কোনো ওয়ে নাই। আপনি যদি আন্ডারগ্রেড কমপ্লিট করে 10 বছর 15 বছর চাকরি করেছেন কোনো জায়গায়, ইভেন 20 বছরে চাকরি করেছেন কোথাও, করার পর আপনার ইচ্ছা আপনার ফার্দার আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হয়েছে, ফার্দার স্টাডি করবেন, মাস্টার্স করবেন, অথবা আপনি পিএইচডি করবেন, সেক্ষেত্রে আপনার 20 বছর 25 বছর গ্যাপেও আপনাকে পড়ার সুযোগ দিবে, যদি রিলেভেন্ট সেক্টরে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এবং আপনার গ্যাপটাকে আপনি জাস্টিফাই করতে পারেন। এবং আমাদের স্টুডেন্ট আরেক ভাই একটি প্রশ্ন অ্যাড করেছেন সেখানে, আমিনুর চৌধুরী, তিনি বলছেন যে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে কিভাবে আসলে বাংলাদেশ থেকে যারা আসছে তারা কিভাবে বুঝবেন যে কোন কলেজটি ভালো, এটার জন্য কিভাবে যাচাই বাছাই করবেন। আজকালকে তো অনেক সময় দেখা যাচ্ছে যে
যে যেটাতেই পাচ্ছে পেয়ে গেছে, এটা ইংল্যান্ড থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, আমি চলে যাই। আসলে মানসম্পন্নতা, গুণসম্পন্নতা, কলেজগুলো স্ট্যাটিস্টিক্যালি কোন কলেজগুলো ভালো সেগুলো আসলে কিভাবে বুঝবে? এগুলোর জন্য কোনো নির্দিষ্ট ওয়েবসাইট আছে? কারণ এজেন্ট তো কখনো বলবে না, এজেন্ট তাদের হয়তো পার্সেন্টেজের ভিত্তিতে। আমি একটা ঘটনা জানি, সেই জন্য বলছি যে সম্প্রতি একজন এসছে এবং তাকে এজেন্ট যে ইউনিভার্সিটি পাঠিয়েছে, এখানে আসার পর দেখা গেল যে এটি অনেক দূরে, হ্যাঁ, লন্ডন শহর থেকে অনেক দূরে, যেখানে কোনো মানে জনমানবহীন একটি জায়গাতে। পরে তদন্ত করে দেখা গেল ওই সমস্ত ইউনিভার্সিটি গুলোতে আসলে এজেন্সি যারা এগুলোকে প্রসেস করে তাদের পার্সেন্টেজটা বেশি থাকে। তো এই বিষয়টা একটু টাচ করবেন কিনা, যে আসলে কিভাবে এরা বুঝবে যে কোন কলেজটি ভালো এবং কিভাবে সঠিক কলেজে আসতে পারে? আর হয়তো এই কারণেই অনেকের লেখাপড়া হয় না, এটাও আরেকটা বিষয় হতে পারে। প্লিজ। অফকোর্স এরকম হতে পারে। আপনারা যে কাজটা করবেন, ইউনিভার্সিটি এবং কোর্স সিলেকশনটা, এটা টোটালি আপনার চয়েস। আপনার এজেন্ট আপনাকে কখনোই জোর করে একটা ইউনিভার্সিটি ধরাই দিতে পারবে না, বা একটা জোর করে একটা কোর্স ধরাই দিতে পারবেন না। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, কোন কোর্সে পড়াশোনা করবেন, এই বিষয়ে আপনার নিজের জানতে হবে। আপনার নিজের জানতে হবে মিন আপনি কি করতে চান, আপনার এইম এবং গোলের সাথে সেটা কতখানি যাচ্ছে। তো আপনি যখন পার্টিকুলার একটা কোর্স সিলেক্ট করবেন, ফর এক্সাম্পল আমি বলছি, আপনারা চুজ করলেন আমি ফার্মেসিতে পড়াশোনা করব। আপনি ফার্মেসিতে পড়াশোনা করবেন। সো ফার্মেসির জন্য ইউকে তে কোন কোন ইউনিভার্সিটি আছে টপ, এই লিস্টটা আমি বের করলাম। এই লিস্টটা বের করার জন্য আপনাদের সবার ইন্টারনেট আছে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটকে দেখতে পাবেন। ইউনিভার্সিটিকে খোঁজ করলে গুগলে যে সেই লিস্ট আপনারটা করেন, গুগল থেকে আপনাকে দেখাই দিবে টপ ইউনিভার্সিটি র্যাঙ্কিং অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। তো ইউনিভার্সিটির নামগুলো দেখলেন এবং আপনি দেখলেন যে ইউনিভার্সিটিতে আপনি যাচ্ছেন সেই ইউনিভার্সিটির ওয়ার্ল্ড রেটিং এর র্যাঙ্কিংটা কত আপনার সাবজেক্টে। কারণ সাবজেক্ট অনুযায়ী ইউনিভার্সিটির র্যাঙ্কিং ডিফারেন্ট হইতে পারে। সো আপনি সাবজেক্ট অনুযায়ী দেখবেন যে আপনি ইউনিভার্সিটির র্যাঙ্কটা কত। এর সাথে আর অন্যান্য ইউনিভার্সিটির কোর্সগুলো দেখবেন, সবগুলো কোর্সকে আপনি কম্পেয়ার করবেন। এই কোর্সটার জন্য ফিস এরা কত চাচ্ছে, অন্য ইউনিভার্সিটি কত চাচ্ছে, ইউনিভার্সিটির লোকেশনটা কোথায়, ইউনিভার্সিটি ইনার লন্ডনে অথবা আউটার লন্ডনে। ইনার লন্ডনের সুবিধা যেটা, আপনি বাংলাদেশি কমিউনিটির মানুষ অনেক বেশি পাবেন, আপনার ট্রান্সপোর্টেশনের সুবিধা বেশি, আপনার জব পার্ট টাইম জব অপরচুনিটিটা বেশি। যেখানে একটু আগেই যে আমাদের বললেন যে একটা রুরাল এরিয়াতে গেছে, এরকম জায়গা আছে যেখানে হয়তো আপনার পার্ট টাইম জবের অসুবিধা, আপনার কালচারাল ইস্যুস হইতে পারে, যে আপনি আশেপাশে কোনো বাংলাদেশি কমিউনিটি পাচ্ছেন না, বা আপনার একাকিত্বটা বেশি লাগবে। যেখানে আপনি লন্ডনে থাকলে সবসময় বাংলাদেশি মানুষদের বা এশিয়ান কমিউনিটি দেখতে পাচ্ছেন, ওখানে হয়তো পাচ্ছেন না। এই জন্য আপনি লোকেশনটা যাচাই করবেন বা লোকেশনটা দেখবেন। লোকেশনটা যদি আপনি লন্ডন থেকেও ডিস্টেন্সটা দেখতে চান, আপনি নিজে বাংলাদেশে বসে বা ওয়ার্ল্ডের যেখানে বসে আছেন সেখান থেকে দেখতে পারবেন যে লন্ডন থেকে তার ডিস্টেন্সটা কত দূর। গুগল ম্যাপসে আপনাকে দেখাই দিবে যে ডিস্টেন্সটা কত মাইল, যদি উল্লেখ করে তাহলে বুঝতে পারবেন যে কত মাইল দূরে বা কত দূরে। এরপর আপনি যে জানে তার কাছে ব্যাপারটা জেনে নিন, বা অন্য কারোর সাথে ডিসকাস করুন, অন্যকে জিজ্ঞেস করুন। যদি কি আপনাকে হেল্প করা কেউ না থাকে, আপনারা আমাদের কোশ্চেন করতে পারেন যে ইউনিভার্সিটিতে যাবো, ইউনিভার্সিটি ডিস্টেন্স এত, এটা কি ভালো হবে কিনা। আমরা আপনাদের সর্বাত্মক হেল্প করতে চেষ্টা করব ইউনিভার্সিটি সিলেকশনের ব্যাপারে। এখানে রুহুল আমিন সাহেব ওই একই প্রশ্ন বারবার আসছে, বাট উনি স্পেসিফিকলি একটি ইউনিভার্সিটির নাম নেই। উনি বলছেন যে গ্রিনউইচ ইউনিভার্সিটিতে কয় বছরের ইয়ার গ্যাপ থাকলে মানে সমস্যা হবে না, এটাই উনি বুঝাতে পারে, ওরা অ্যাকসেপ্ট করবে। আসলে ইয়ার গ্যাপটা নিয়ে অনেকেই চিন্তা করে, কিন্তু আপনি তো পরিষ্কার করে বলেছেন। তারপর আরেক গ্রিনউইচ ইউনিভার্সিটির কথা উনি স্পেসিফিকলি জিজ্ঞেস করেছে, এখানে কোনো আপনার জানা আছে কিনা যে এত বছরের গ্যাপ হলে? আচ্ছা, প্লিজ। ওনাকে কোশ্চেনটা আরেকটা করতে হবে, ব্যাপারে জানতে হবে। সেটা হচ্ছে যার ইয়ার গ্যাপ জিজ্ঞেস করছে সে কি এইচএসসির পরে আর কোনো পড়াশোনা করে নাই, সে কি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছে বা মাস্টার্স কমপ্লিট করেছে, করার পর সে কি করেছে স্টাডি গ্যাপে কি সে রিলেভেন্ট যে সাবজেক্টে পড়তে চাচ্ছে সেই সেক্টরে কাজ করেছে, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি এগুলোর অ্যান্সার ইয়েস হয়, যে সে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার পর জব করেছে, তার স্টাডি গ্যাপ হচ্ছে এখন 10 বছর এক্সাম্পল, তাহলে সে করতে পারবে কিনা। সে যদি যে সাবজেক্টে পড়তে চাচ্ছে সেই সাবজেক্ট ফিল্ডে 10 বছর কাজ করে থাকে, তাহলে সে অবশ্যই পারবে। তার স্টাডি গ্যাপটা কোনো প্রবলেম হবে না, ইভেন 10 বছর, 12 বছর, 15 বছর কোনো হবে না। কিন্তু আপনি যদি জব করে থাকেন, ধরেন আপনি জব করেছেন কি বলবো বিজনেসের কোনো মার্কেটিং সেক্টরে, এবং আপনি পড়াশোনা করতে চাচ্ছেন
ইউকেতে এসে আপনি যে পড়াশোনা করতে যাচ্ছেন সেটা হচ্ছে হেলথ এন্ড সোশ্যাল কেয়ার। আব্দুল্লাহ মাহমুদ উনি বলছেন যে উনি ডিগ্রি কমপ্লিট করেছেন 2015 সালে, সেই থেকে নিয়ে এই পর্যন্ত গ্যাপ। তাইলে আরেকটি প্রশ্ন উনি করেছেন, আব্দুল্লাহ মাহমুদ সাহেব রুহুল আমিন থেকে জানতে চেয়েছেন যে এই যে 6টি বছর উনি কি রিলেটেড কোনো জব করেছেন, চাকরিতে ছিলেন নাকি একেবারে বেকার ছিলেন? এটিও যদি আপনি একটু লিখে বলতেন তাহলে আমাদের অতিথি সঠিক জবাবটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেন। আমিন ভাই একটি প্রশ্ন করেছেন, সেটিও আপনার থেকে ছুড়ে দিচ্ছি, যে স্টুডেন্টরা কি কাজ করতে পারবে লন্ডনে এসে? এই প্রশ্নটির জবাব আমরা আগেও দিয়েছি, তারপর আজকে মনে করি গুরুত্বপূর্ণ আপনি আরেকটু ব্যাকগ্রাউন্ড বেসড কথাগুলো বলবেন প্লিজ। সো পরের কোশ্চেনটা, লাস্ট কোশ্চেনটার উত্তরটা দেই। স্টুডেন্টরা ইউকেতে এসে অবশ্যই জব করতে পারবে, টার্ম টাইমে 20 আওয়ার্স এবং হলিডে টাইমে ফুল টাইম তারা কাজ করতে পারে। তারা কেউ যদি আপনার বিলো আন্ডারগ্রেড লেভেলে আসে, যেমন ফাউন্ডেশন, তাহলে সেক্ষেত্রে তাদের ওয়ার্ক পারমিট নিয়ে ডিফারেন্ট, সেই ব্যাপারটা আপনাদের জেনে নিতে হবে। ওয়ার্ক পারমিটটা ডিপেন্ড করে স্টুডেন্টের ক্ষেত্রে 10 আওয়ার্স টু 20 আওয়ার্স পার উইক, যেটা হয়তো আপনাদের জন্য এনাফ না, বা কারোর জন্য এনাফ না ফুল টিউশন ফিটা কাজ করে ইনকাম করার জন্য, বা পকেট মানি আর্নের জন্য এজ এ স্টুডেন্ট দ্যাট ইজ এনাফ আওয়ার। 80 আওয়ার্স পার মান্থে যদি আপনারা কাজ করেন, যে টাকাটা ইনকাম করবেন সেটা আপনার পকেট মানির জন্য যথেষ্ট। টিউশন ফি হয়তো ফুল পে করার মতো অ্যাবিলিটি হবে না এই কাজগুলো করে। যদি কেউ বলে যে না আপনি কাজ করে ফুল টিউশন ফি পে করতে পারবেন, দ্যাট ইজ রং। এটা অনেক হার্ড, আপনি সেটা করতে গেলে কিন্তু আব্দুল্লাহ মাহমুদ, এখানে আব্দুল্লাহ মাহমুদ একটু থামাচ্ছি আপনাকে। আমরা তো অনেক ক্ষেত্রে, আমি নিজেও দেখেছি যে অনেক স্টুডেন্টরাই কিন্তু ধরেন তাদের 20 আওয়ার্সের একটা সীমাবদ্ধতা রয়ে গেছে, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা 2-3 জায়গাতে কাজ করতেছে 20 এইভাবে। এটা কিভাবে করে? তাদের তো একটি মাত্র ন্যাশনাল ইন্স্যুরেন্সের উপরেই সবকিছু মনিটরিং হয়, সেক্ষেত্রে কি তারা কোনো ধরনের ছলছাতুরি করে, নাকি সত্যিকার অর্থেই তারা কোনো আইন আছে কিনা, এই ধরনের কোনো বাধা বিপত্তি আছে কিনা যে 20 করে? এটা একটু পরিষ্কার করবে। অনেকে আবার বিভ্রান্ত হয়ে যায়, অনেকে আবার কাজ করতে গিয়ে আইনি জটিলতায় পড়তে পারে কিনা, এটি আমার প্রশ্ন হচ্ছে। অফকোর্স তারা আইনি জটিলতায় পড়বে, যেখানে আপনাদের 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট দেওয়া আছে ইমিগ্রেশন রুলস এর আন্ডারে, ইমিগ্রেশন অ্যাক্টের আন্ডারে। 20 আওয়ার্স এর বেশি কাজ করলে আপনাদের যেই রুলস বা অ্যাক্টের আন্ডারে আপনাদের ভিসা অ্যাকসেপ্ট হয়েছে, ওটা ব্রিচ বা ভিসা আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে, আপনাকে এদেশ থেকে ডেপোর্টও করতে পারে, যে ভায়োলেশন অফ ইমিগ্রেশন রুলস। যে জিনিসটার জন্য আপনারা যে বললেন যে একই এনআই নাম্বার দিয়ে 2-3টা জব করছে, আমি জানি না কেমনে তারা করছে, বাট অনেকে আছেন যারা, না আমি এটা বলিনি যে একই এনআই নাম্বার দিয়ে তার দুটো, আমি বলছি এনআই নাম্বার তো একটাই, হয়তো অন্য কারো ব্যবহার করছে নাকি হিডেনলি করছে, এই বিষয়গুলো আর কি। স্টুডেন্টরা অনেকভাবেই অনেক কাজ করে, যেটা হয়তো নিয়মের বাইরে, সরাসরি নিয়মের বাইরে বলতে বোঝাচ্ছি সার্ভাইভালের জন্য হয়তো তারা করছে, যেটা 20 আওয়ার্স পার উইক ওয়ার্ক পারমিট থাকার পরেও তার 20 আওয়ার্স পার উইক কাজ করছে। পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় ক্যাশ ইন হ্যান্ড, বা এটা বলতে যে উইদাউট শোয়িং দেয়ার এনআই, তারা আরো অনেক বেশি আওয়ার কাজ করছে। কাজ করে তাদের কি হচ্ছে, যে তারা টিউশন ফি টাকাটা জমা করছে, আর দেন তাদের পড়াশোনা কমপ্লিট হচ্ছে না, তাদের যে সুন্দর ভবিষ্যৎ এই কষ্টের মধ্যে দিয়েই, ওই কষ্টের মধ্যেই থেকে যাচ্ছে। সামনে যে ফিউচারটা আরো ব্রাইট হবে, এটাকে তারা আরো জটিল করে ফেলছে। তো তারা যদি এই যে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, ইউনিভার্সিটি টিউশন ফিটা, এটা যদি তাদের ব্যাকআপ থাকে কারো, তাহলে আমি বলবো যে অবশ্যই পড়াশোনা করতে হবে। এসে আমরা একটি কল নিচ্ছি, তারপরে আবার আসছি আপনার কাছে। একটি কল চলে আসছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা কিন্তু খুব সুন্দর করে আজকে এই প্রোগ্রামটারে বুঝাইয়া দিরা, দ্বারা আমরা অনেক উপকার হইব। জি, লাগে আপনার গেস্টে আপনারে জাযাকাল্লাহ খাইরান আগেইন। আর আশা করব এরকম প্রোগ্রামটা কন্টিনিউ করবা, হয়তো অনেকে দেখতে পারে না, যাতে তারা উপকার হইব। আমার কোয়েশ্চনটা হইল কি, এখন যেটা অনেকে হয়তো দেশে বিয়া করে লিছই, কিংবা এখনো স্টুডেন্ট আসেন পড়ালেখা কররা, কিংবা গ্যাপ হয়ে গেছে খাম খাজো আসেন, তখন তারা লাগে কি তার সুযোগ আছে নি, যদি কোনো কেউ তারা বিয়া করিলাই তার বউ বাচ্চা লইয়া, কিংবা হাজবেন্ড বাচ্চা এরকম তারা লইয়া একসাথে আওয়ার কোনো সুযোগ আছে কিনা? আর তাহলে এটার ক্ষেত্রে এটা হাজবেন্ডে যদি অ্যাপ্লাই করো স্টুডেন্টের লাগি, তার ওয়াইফেরও কিতা স্টুডেন্টের লাগে অ্যাপ্লাই করা লাগবে নি, কিতা করতে পারবা? আর বাচ্চা যদি বড় থাকুন, এই বাচ্চারা আনলে এই দেশও স্কুলও মানে ভর্তি করার সুযোগ আছে কিনা না, একটু জানাইলে আমরা উপকার হইব ইনশাআল্লাহ। ধন্যবাদ আমিন ভাই, খুব সুন্দর প্রশ্ন করছেন। আমরা গেস্টে হুনছেন অবশ্য, তারপর আমি আবার তাহলে রিপিট করে কইলাম। আচ্ছা, থ্যাংক ইউ, লগে থাকা। জাযাকাল্লাহ খাইর।
আব্দুল্লাহ মাহমুদ ভাই, আপনি একটি প্রশ্ন আশা করি বুঝতে পেরেছেন যে অনেক সময় স্টুডেন্টরা যখন আসে তারা বিবাহিতও থাকতে পারে এবং এমত অবস্থায় তারা নিজেরা হয়তো স্টুডেন্ট ভিসা নিয়ে আসছে, এমত তার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবে কিনা, যদি আসে সেই ক্ষেত্রে বাচ্চাটাকে এদেশে স্কুলে বা কলেজে যেখানেই হোক সে ভর্তি হতে পারবে কিনা এই সংক্রান্ত আশা করি আপনি প্রশ্নটি সম্পূর্ণ পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। হ্যাঁ, জি জি, অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন। যদি কেউ পোস্ট গ্রাজুয়েট কোর্সে অথবা মাস্টার্স করতে এসে অথবা পিএইচডি করতে এদেশে এসে থাকেন, তারা অবশ্যই তাদের পার্টনার, স্পাউস, বাচ্চা কাচ্চা সবাইকে এদেশে নিয়ে আসতে পারবেন। তারা যখন ভিসাটা পেয়েছেন, স্টুডেন্ট ভিসা পেয়েছেন, অ্যাট দ্য সেম টাইমই তারা অ্যাপ্লাই করে একই সাথে স্টুডেন্ট হিসেবে আসার সাথেই তার বাচ্চা এবং স্পাউসদের নিয়ে আসতে পারবেন। কেউ যদি না নিয়ে এসে থাকেন, ইউকেতে অবস্থান করছেন অ্যাজ এ স্টুডেন্ট ভিসায়, তারা অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে তাদের স্পাউস, পার্টনার্স অথবা বাচ্চা কাচ্চাদের নিয়ে আসতে পারবে। বাচ্চাদের এদেশে আনলে বা চাইল্ড এডুকেশন কিন্তু এদেশে ফ্রি। এদেশে লোকাল স্কুলে তারা ভর্তি হতে পারবে, তার জন্য বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো খরচ বা কোনো ধরনের ফিস তাদের দিতে হবে না। হয়তো বাংলাদেশে আপনার স্কুলে পড়াশোনা করছে, সে তারা এখানে এসে একটা বিষয় অ্যাড করতে পারি কিনা আব্দুল্লাহ মাহমুদ ভাই, এই যে চাইল্ড এডুকেশন ফ্রি, সেটা কোন ক্লাস পর্যন্ত ফ্রি সেটাও কি বলবেন প্লিজ? চাইল্ড এডুকেশন যে ফ্রি, এই চাইল্ড এডুকেশনটা তারা যখন জিসিএসি পর্যন্ত কমপ্লিট করছে, সবার ক্ষেত্রেই এটা ডিসক্রিমিনেশন করতে পারে না। গভর্নমেন্ট স্কুলগুলোতে যখন পড়াশোনা করবে, জিসিএসি কমপ্লিট করে তারপরে তারা এ লেভেলস করছে, এ পর্যন্ত তাদের নর্মাল ব্রিটিশ সিটিজেন জন্য যে রুলস অ্যাপ্লাই সেটাই অ্যাপ্লিকেবল হবে তাদের। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই বাচ্চা যদি কেউ তার বাবা এখানে বা মা এখানে স্টুডেন্ট থাকা অবস্থায় 8-10টি বছর চলে যায়, 10 বছর তো এখন ল হয়ে গেছে যে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য, সেই ক্ষেত্রে বাচ্চা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে ওনারা কি পারবে? আমি অ্যাপ্লাই করা ভিসার কথা বলছি না, আমি এডুকেশনের কথা বলছি। এডুকেশনটা তারা এদেশে যখন পড়াশোনা করবে, এডুকেশনটার জন্য তাদের এডুকেশনের যে মান্থলি একটা ফিস দিতে হয়, যেমন তার বাবা মা স্টুডেন্ট হিসেবে এসেছেন ইউনিভার্সিটিতে, অনেক বড় একটা ফিস দিয়ে এসেছেন, এই ফিসটা বাচ্চা কাচ্চা স্কুলে পড়ার জন্য ফিস দিতে হবে না। প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের জন্য তাদের কোনো ফিস দিতে হবে না। তারা স্কুলে পড়বে, এডুকেশনটা ফুললি গভর্নমেন্ট ফান্ডেড এবং ফ্রি। এটার জন্য আপনাদের নিজেদের পে করতে হবে না মান্থলি। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ। আসলে অটোমেটিকলি প্রশ্নের পর প্রশ্ন চলে আসে। এটি আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম বা যে বিষয়টি যোগ দিতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে এদেশে তো যারাই আছে স্টুডেন্ট হয়ে আসুক আর যেভাবে আসুক, অনেকেই শেষ পর্যন্ত নাগরিকত্বই চায়। তো এমন স্টুডেন্ট যদি থাকে যারা, বাচ্চাটা যদি এভাবে 10 বছর হয়ে যায়, তাদেরও শিক্ষা জীবন প্লাস কর্মজীবন মিলিয়ে 10 বছর হয়ে যায়, এমত অবস্থায় তারা আগের থেকে যদি অ্যাপ্লাই করে রাখে, তাহলে কি তারা এই বাচ্চার কারণে বা তাদের দীর্ঘদিন থাকার কারণে নাগরিকত্ব পাচ্ছে কি পাচ্ছে না? এ ব্যাপারে যে আইনটা আছে, সেই আইনটা রিলেভেন্ট যারা আইন ব্যাপারে বিশেষজ্ঞ তাদের থেকে অ্যাডভাইস নেওয়াটাই মনে হয় বেটার হবে। ওকে, ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ। এখানে আরেকটি প্রশ্ন আসলে করে নেওয়া উচিত, এটা রিমাইন্ডারও দিয়েছেন আমিন। সেটি হচ্ছে যে আমরা এনআই নাম্বার নিয়ে কথা বলছিলাম, আসলে এনআই নাম্বারটা কি এটা একটু বলবেন নাকি? আমাদের অনেক স্টুডেন্টরা এই ভিডিওগুলো দেখবেন, এই লাইভটি দেখবেন, তারা যে আগের থেকে এখানে আসার আগেই যদি এনআই নাম্বারটা কি আর গুরুত্ব কি, এটা একজন মানুষের জীবনে কতটুকু গুরুত্ব বহন করে, এবং বিশেষ করে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যে একটি ইউনিক নাম্বার দেয়া হয় তাদের, এটি যদি একটু বিস্তারিতভাবে বলতেন, কারণ আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ, সবার জানা উচিত। তাইলে অনেকেই হয়তো এটার মানে মিস ইউজ করবে না, বুঝতে পারবে যে এটার ইম্প্যাক্টটা কি হবে ভবিষ্যতে তাদের। অবশ্যই এনআই নাম্বার বলতে বোঝাচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার। ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা যে কারণে নেওয়া হয়, প্রত্যেকের একটা ডিফারেন্ট নাম্বার। যেই ন্যাশনাল ইন্স্যুরেন্সের জন্য প্রত্যেকে যারা আমরা এখানে কাজ করছি, তার কাছ থেকে 8% অফ দ্য টোটাল আর্নিংস, গ্রস আর্নিংস এর 8% করে তারা কেটে নেয় অ্যাজ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স এটা কাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা পরে বলছি। এখানে একটি ছোট্ট প্রশ্ন, এই যে 8%-এর কথা বললেন, এটি কি স্টুডেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য? জি, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। জি, কন্টিনিউ করুন। তো 8% করে এনআই কন্ট্রিবিউশন কেটে নেয়, এই জন্য ইউনিক ট্যাক্স রেফারেন্স নাম্বার, সরি, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা দেয়া। এছাড়া ট্যাক্স 20%, আপনার যে আয় করবেন সেখান থেকে 20% ট্যাক্স কেটে নেয় গভর্নমেন্ট। সো ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা যারা, যদি কেউ এদেশে পার্মানেন্টলি না থাকে, যদি চলে যায়, এটা ক্লেমেবল, আপনি ক্লেম করে নিয়ে যেতে পারবেন। আপনি যদি পার্মানেন্টলি দেশ থেকে চলে যান, আপনারা সরাসরি HMRC তে যোগাযোগ করে ন্যাশনাল ইন্স্যুরেন্সটা ক্লেম করে নিয়ে যেতে পারবেন। এই ন্যাশনাল ইন্স্যুরেন্সটা বেসিক্যালি আপনার সোশ্যাল সিকিউরিটির জন্য রাখা হচ্ছে।
পরবর্তীতে আপনাকে এটা পেনশনের রূপে অথবা অন্যান্য ভাবে আপনাকে রিটার্ন করা হবে, যেটার আরো অনেক অনেক বড়। এই যদি আমরা দেখতে যাই বিষয়টা আরো অনেক বড়, যেহেতু ইউকে একটা ওয়েলফেয়ার স্টেট। এখানে যদি দেখেন যে সোশ্যাল বা ইকোনমিক্যালি বিভিন্ন মানুষের সাপোর্টের জন্য তারা লক্ষ লক্ষ বা বিলিয়ন পাউন্ড ব্যয় করছে। এই টাকাগুলো বা জিনিসগুলো বিভিন্ন মানুষের ট্যাক্স এবং এনআই থেকেই জোগাড় হচ্ছে, বা তারা প্রত্যেকটা মানুষ নিজেরাই এনআই পে করছে, কন্ট্রিবিউশন করছে সারা জীবন। এনআই কন্ট্রিবিউট করার পর পেনশনের আকারে বা তারা বিভিন্ন সার্ভিস আকারে এটার একটা প্রতিদান পাচ্ছে। এই কারণে আর যারা দেশে থাকবেন না তারা টাকাটা এইচআরএমএস থেকে অবশ্যই ক্লেম করে নিয়ে চলে যাবে। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ। তাহলে আরেকটি বিষয় চলে, অনেকগুলো রিলেটেড আসলে কথা তো কন্টিনিউ করলে আমরা পরবর্তী আরেকটা এপিসোড করবো, আমাদের প্রোগ্রাম অনেক দীর্ঘ হয়ে যাবে। শেষ যেটি আমি বলতে চাচ্ছি যে এই এনআই এর পরপর যেটি গুরুত্ব বহন করে সেটি হচ্ছে এদেশে যখন স্টুডেন্টরা চলে আসে তখন তাদের একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন। আপনি জানেন যে শুধুমাত্র এই দেশে না, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ বা পৃথিবীর উন্নয়নশীল দেশে পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে কি পরিমাণ মানে সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ এখানে সবচেয়ে বেশি যাচাই বাছাই করা হয়। সেই ক্ষেত্রে স্টুডেন্ট এখানে আসার পর তাদের ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে করবে, কোন কোন ডকুমেন্টের ভিত্তিতে করবে এবং কত সহজে করতে পারবে, এখানে কোনো বাধা বিপত্তি রেস্ট্রিকশন আছে কিনা? স্টুডেন্টদের জন্য কোনো বাধা বিপত্তি বা রেস্ট্রিকশন নাই। যখন স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করবে যে কোনো ব্যাংকে ওপেন করতে পারে। ইউনিভার্সিটি তাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য একটা ডকুমেন্ট দিয়ে দেয়, যেটা আমাদের কারেন্ট স্টুডেন্ট ইউনিভার্সিটিতে এসেছে নতুন স্টুডেন্ট, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন। ইউনিভার্সিটির সেই ব্যাংক অ্যাকাউন্ট ডকুমেন্ট সাথে আপনার পাসপোর্ট, আপনার বিআরপি কার্ড দিলেই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দেওয়ার কথা। এতে আমার জানা মতে আমার স্টুডেন্টদের কোনো ঝামেলা হয় নাই। সরাসরি ইউনিভার্সিটির লেটার, বিআরপি কার্ড এবং পাসপোর্ট, প্রুফ অফ অ্যাড্রেস অবশ্যই লেগেছে, প্রুফ অফ অ্যাড্রেস সহ ইউনিভার্সিটি তো এটা তারা যেহেতু লেটার দিয়েছে দেখে সরাসরি স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটা ব্যাংকে বেসিক স্টুডেন্ট অ্যাকাউন্টটা ওপেন করতে করছে, এতে কোনো সমস্যা হয় নাই তাদের। ধন্যবাদ। তাহলে বিআরপি কার্ডটা কি আসলে, এটারও তো ব্যাখ্যা জানার প্রয়োজন। বিআরপি কার্ডটা আসলে হচ্ছে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট, যেখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন। আপনাদের ফিঙ্গারপ্রিন্ট গুলো বা অন্যান্য আপনাদের সমস্ত ডকুমেন্ট বা আপনাদের একটা ইউনিক নাম্বার দিচ্ছে বিআরপি কার্ড নাম্বারটা, যেখানে আপনাদের ইনফরমেশন গুলো স্টোর করা আছে। এই বিআরপি দেওয়াতে যে সুবিধাটা হচ্ছে যে আপনি ইউকেতে বায়োমেট্রিক্স এর আন্ডারে বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এন্টার করেছেন কিনা, পরবর্তীতে আপনি কোনো ধরনের ক্রাইমের সাথে যুক্ত হইলে বিআরপি ফিঙ্গারপ্রিন্টস থেকে আপনাকে তার সাথে লিঙ্ক আপ করতে সমর্থ হবে ইউকে সরকার। বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের এটাই হচ্ছে মেইন কারণ। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন লিঙ্ক থেকে, সবশেষে শেখ জুয়েলস আহমদ বাংলাদেশ থেকে। আর আপনারা একটি যারাই আমাদের সাথে লাইভে যোগ দেন আপনারা দয়া করে ইনবক্সে লিখে জানাবেন যে আপনারা কোন দেশ থেকে বা কোন এলাকা থেকে যোগ দিচ্ছেন। তাহলে আমরা অনেক সময় যখন এই কথাগুলো বলি তখন এলাকা অনুপাতে বা রাষ্ট্র অনুপাতে অনেক বিষয়ের পাশাপাশি আরো কিছু নতুন বিষয় নিয়ে আসি যাতে সব বিষয়গুলো সহজ হয়ে যায় আর কি। আজকে আমরা দীর্ঘ সময় কথা বলেছি, আমাদের প্রায় 1 ঘন্টা 27 মিনিট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমাদের এই আইটুকে যাদেরকে আমরা নিয়ে আসি বা যে বিষয়গুলো নিয়ে কথা বলি, আমরা মিনিমাম চেষ্টা করি যে 1 ঘন্টা আর ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, কারণ এর বেশি হলে আবার পরবর্তীতে আরেকজন যারা এখনো শুনেনি তাদের জন্য টেনে টেনে শোনা অনেক কষ্টকর হয়ে যায়। সাইব বলছেন যে মৌলভীবাজার থেকে ধন্যবাদ, আপনারা আমাদের সাথে এত দীর্ঘ সময় ছিলেন। আজকে আমরা 2টি সেগমেন্টে 2টি বিষয় নিয়ে কথা বলেছি, সেই বিষয়গুলোর মধ্যে আরো অনেকগুলো উপবিষয় চলে এসেছে। প্রথম সেগমেন্টে আমরা কথা বলেছি যে ইউকে কেয়ার ওয়ার্কার হিসেবে যারা আসতে চান, নতুন যে ভিসা পদ্ধতিটা চালু হতে যাচ্ছে ফেব্রুয়ারি থেকে, খুব সম্ভবত বা আরো কিছু সময় লাগতে পারে, বাট মোটামুটি এটি একটি পত্রিকার সংবাদ চলে এসছে। সেই ভিসাতে কিভাবে আপনারা আসবেন, কোন কোন সুযোগ সুবিধা রয়েছে, এখানে বেতন কি হবে, কোন ক্যাটাগরির লোকজনকে নিয়ে আসা হবে, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, এবং সেই সাথে আরো আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আমাদের অতিথি আব্দুল্লাহ মাহমুদ বিস্তারিত আলোচনা করেছেন। যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন তাদের প্রয়োজন অনুপাতে সেই লাইভটি টেনে আপনারা দেখে নিতে পারেন। প্রথম সেগমেন্টটি প্রায় 45 মিনিটের মতো ছিল। দ্বিতীয় সেগমেন্টে আমরা আলোচনা করেছি স্টুডেন্ট ভিসার মাত্র 1টি বা 2টি দিক নিয়ে। স্টুডেন্ট ভিসা সংক্রান্ত আমরা যদি অনেকগুলো এপিসোড ধারাবাহিকভাবে করি তবুও শেষ হবে না, কারণ প্রতিদিন নিত্য নতুন ক্রাইটেরিয়া আসছে, অনেক জটিলতার সম্মুখীন হচ্ছেন আমাদের স্টুডেন্টরা, অনেকেই অনেক দালালের খপ্পরে পড়ছেন, অনেকেই আবার অনেক সিস্টেমেটিক প্রবলেমে পড়ছেন। এই সমস্যাগুলো থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, যারা আমাদের সাথে কাজ করছেন এবং যারা আমাদের সাথে কাজ করেন না, নিজস্ব ফার্ম রয়েছে, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানি। এই পর্যন্ত আমরা
যাদেরকে নিয়ে এসেছি গতকালকে পরশুদিনও একটা লাইভ ছিল গাড়ি থেকে, আমরা এমনকি সরাসরি আপনাদের একজন স্টুডেন্টের সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আসলে তিনি এসছেন। তো তার আসার পদ্ধতিগুলো জানার কারণে আপনারা নিজেরও বুঝে ফেললেন যে শেষ স্টেজ পর্যন্ত আসতে আপনাদের কি কি থাকবে। শেখ জুয়েল আহমদ বলছেন, আমি বাংলাদেশের মৌলভীবাজার জেলা থেকে দেখছি। আসলে প্রোগ্রামটি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ শেখ জুয়েল আহমদ। আমরা প্রোগ্রাম শেষ করব 1 মিনিটের ভিতরে। আমরা একবারে কনক্লুশন, উপসংহার শোনার জন্য চলে যাব আমাদের অতিথি। তবে তার আগে আমি বলবো যে আমাদের অতিথি অত্যন্ত সম্মানিত এবং জ্ঞানী একজন অতিথি। তার নিজস্ব ফার্ম রয়েছে নেক্সট স্টেজ ট্রেনিং সেন্টার, যেটি ডেসক্রিপশন বক্সে আমরা পরবর্তীতে দিয়ে দেব তার লিঙ্কটি। এবং তিনি স্টুডেন্ট রিলেটেড, ভিসা রিলেটেড কাজগুলো করে থাকেন এবং তিনি আজকে এই লাইভে তিনি বলেছেন যে তাদের কোম্পানি কিভাবে চার্জ করে। আসলে অনেকগুলো কাজই তারা বিনা চার্জে করে থাকেন। তারা শুধুমাত্র এজেন্সি হিসেবে যে পরিমাণ সহযোগিতার প্রয়োজন সেই সহযোগিতা করেন। এবং আরো বিস্তারিত তার সম্বন্ধে জানতে হলে, তার এজেন্সি সম্বন্ধে জানতে হলে অবশ্যই আপনারা পরবর্তী এপিসোডগুলো দেখবেন। আমরা তার এজেন্সি নিয়ে সরাসরি সরজমিন তালাশ করব। তিনি আমাদের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে কাজ করবেন এবং আমরা তাদেরকেই শুধুমাত্র এই অনুষ্ঠানে নিয়ে আসি যারা আমাদের জন্য বিশ্বস্ত এবং আমরা যাদের জন্য বিশ্বস্ত। আমরা চাই না আমাদের কোনো ভাই বোন যারাই এদেশে আসেন কোনো ধরনের বিপদের মধ্যে, জটিলতার মধ্যে পড়েন। সেই কারণে আমরা সব সময় চেষ্টা করি যে আপনাদের সামনে এই বিষয়গুলো, বিশেষ করে ফাইন্যান্স এবং স্টুডেন্ট বিষয়গুলো, ইমিগ্রেশন বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য এবং এদের ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, তাদের ক্যারেক্টার এবং তাদের যে কার্য যেগুলো তারা করে থাকেন, তাদের এজেন্সি সম্বন্ধে আমাদের সম্যক ধারণা না থাকা পর্যন্ত আমরা এমন কাউকে লাইভে নিয়ে আসি না। সুতরাং বুঝতেই পারছেন আব্দুল্লাহ মাহমুদ এবং তার নেক্সট স্টেজ ট্রেনিং অত্যন্ত বিশ্বস্ত একটি ট্রেনিং, যেটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে। আমি এই পর্যায়ে উপসংহার এবং শেষ বক্তব্য দেওয়ার জন্য আব্দুল্লাহ মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন। আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি আপনার শেষ গুরুত্বপূর্ণ, আজকে আমাদের অনুষ্ঠানের প্রথমে এসে আপনার কেমন অনুভূতি লেগেছে, কেমন ভালো লেগেছে, অনেক দর্শকের প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আর হয়তো ভবিষ্যতে আমাদের অনুষ্ঠানগুলো আরো দীর্ঘ হবে এবং আরো প্রশ্নের সম্মুখীন হবেন, এবং আপনার কনক্লুশন বক্তব্য কিংবা উপসংহার আপনার থেকে আমরা জানতে চাইবো। আব্দুল্লাহ মাহমুদ প্লিজ। ধন্যবাদ আপনার এত কাইন্ড ওয়ার্ড গুলোর জন্য, অনেক সুন্দর করে আপনি বলেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যেখানে বসে আমাদের আজকের এই আইটক অনুষ্ঠানটা দেখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আব্দুল্লাহ মাহমুদ আপনাদের সাথে ছিলাম সিলেটি অনলাইন এবং নেক্সট স্টেজ ট্রেনিং এর পক্ষ থেকে। আমাদের সারোয়ার ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আসবার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। নেক্সেস ট্রেনিং নিয়ে একটু বলি। নেক্সেস ট্রেনিং ইউকে বেসড একটা কোম্পানি। নেক্সেস ট্রেনিং নরমালি স্টুডেন্ট রিক্রুটমেন্ট, জব রিক্রুটমেন্ট এবং ট্রেনিং সার্ভিস প্রোভাইড করে থাকে। আপনারা অনেকেই জানেন, অথবা যারা জানেন না তারা যদি গুগলে সার্চ করেন আপনারা জানতে পারবেন। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের নিজস্ব লিঙ্কডইন পেজ আছে, যেখানে আপনারা আমাদের খুঁজে পাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস info@nexustraining.co.uk, এবং আমাদের সাথে আপনারা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমরা স্টুডেন্ট, আমাদের মেইন কাজ হচ্ছে আমরা বাংলাদেশি স্টুডেন্টকে, বাংলাদেশি মানুষদেরকে ইউনাইটেড কিংডমে তাদের নেক্সট ডেভেলপমেন্টের জন্য ইউনাইটেড কিংডমটাকে তাদের কাছে আমরা প্রমোট করে থাকি এবং তাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে থাকি। সো আমাদের টিমটা সবাই এদেশে এসে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর প্রফেশনালস, তারা বিভিন্ন সেক্টরে ভালো ভালো কাজ করছেন। আমাদের টিমে আছেন সলিসিটার, ব্যারিস্টার, অ্যাকাউন্টেন্টস, ডক্টরস, লিডিং মার্কেটিং হেড এবং অন্যান্য সেক্টরে এবং বিজনেসে সফলতা অর্জনকারী মানুষজন, যারা বাংলাদেশিদের জন্য সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন। তো আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন বা সাপোর্টের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমার এতক্ষণ কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি পার করে দিচ্ছি সারোয়ার ভাইয়ের কাছে। ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ। সেই সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা দীর্ঘ সময়, প্রায় 1 ঘন্টা 33 মিনিটের এই লাইভটি ছিল। আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সমসাময়িক বিষয়গুলো তুলে ধরা এবং যতটুকু আপনাদের প্রশ্নের জবাব দেওয়া সম্ভব ছিল ততটুকু আমরা জবাব দিয়েছি। তারপরেও যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত, মন্তব্য কিংবা কোনো প্রশ্ন থাকে, যে কোনো সময় আমাদের ইনবক্সে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও আপনারা করতে পারেন। এই নাম্বারটি যেটি আজকে আমরা বলেছি বা দিয়েছি সেটি একটি পার্মানেন্ট নাম্বার, শুধুমাত্র আইটকের এই পর্বগুলোর জন্য। আইটক আমরা কোনো ফ্রিকোয়েন্সি নেই, অর্থাৎ যে প্রতি সপ্তাহে করব এমন কোনো বিষয় না। প্রয়োজন পড়লে যখন যে ইস্যু আসবে তা নিয়ে আমরা আইটকে চলে আসি। এমন হতে পারে
পারে যে কোনো সপ্তাহ আমরা 2-3টি আইটকও করে ফেলেছি, আবার কোনো মাসেও আমরা 2-3টি করেছি, অথবা একটি মাস আমরা নাও করতে পারি। সুতরাং যখনই যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সামনে আসবে সেই বিষয়গুলো নিয়ে আমরা চলে আসবো। আইটক শুধুমাত্র শিক্ষা বিষয়ক অনুষ্ঠান নয়, এখানে রাজনীতি বিষয়ক অনেক পর্যালোচনামূলক অনুষ্ঠানগুলো নিয়ে আমরা আগামীতে আসার চেষ্টা করব। আমরা সবেমাত্র শুরু করেছি, এটি আমাদের 6ষ্ঠ পর্ব ছিল। আমাদের সাথে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার পিছনে বিশেষ করে আমার নয়, যে বিশেষ করে আব্দুল্লাহ মাহমুদের ক্যামেরার পিছনে যে কারিগরি ছিলেন সেই ভাইকেও অসংখ্য ধন্যবাদ। আর আপনি সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সুন্দর, সঠিক, সত্য পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। সেই সাথে মানবতার কল্যাণে সিলেটি অনলাইন যে কাজগুলো করে যাচ্ছে, মানবতার কল্যাণেই সেই কাজগুলো করার জন্য তৌফিক দান করেন, এবং সাথে সাথে যেগুলো কমার্শিয়াল বা বাণিজ্যিক রয়েছে, বাণিজ্যিকগুলোর জন্য আমরা সঠিকভাবে সততার সাথে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, করে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আব্দুল্লাহ মোহাম্মদ এবং আমি সারোয়ার আপনাদের সকলের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।